তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে একটা বৃত্তের যদি কোনো একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, একটা বৃত্তের কোনো একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণটা বা সেই বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে বের করব সেটা আমাদের আজকে প্রথম টপিক। ঠিক আছে, টপিকের নাম দাও ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ব্যাসের প্রান্তবিন্দুগামী ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের বৃত্তের ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। ঠিক আছে, মানে কোনো একটা ব্যাস দেয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। যে কোনো একটা ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা দেখি কিভাবে করতে হয় এটা। তাহলে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। এখন ব্যাস মানে তোমরা সবাই জানো যে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র হয়ে অপর প্রান্ত পর্যন্ত যাবে এমন সরলরেখাকে আমরা কি বলি, এমন সরলরেখাকে আমরা বলি হচ্ছে ব্যাস। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম এটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এটা মনে করো হচ্ছে ব্যাস। যে ব্যাসটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকতে হবে, তাহলে ব্যাসের এই প্রান্ত বিন্দু জানা থাকতে হবে, এই প্রান্ত বিন্দু জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে ধরলাম ব্যাসের এই প্রান্তটা হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে x2, y2। ঠিক আছে, তো আমরা কি করব, এই x1, y1, x2, y2 এই দুইটা বিন্দু যদি এই বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু হয় তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তো তোমরা এখানে চাইলে এ বি পয়েন্ট দিয়ে দিতে পারো। এটা আমরা এ পয়েন্ট ধরলাম, এটা ধরলাম বি পয়েন্ট। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা পরিধির উপর এখন যে কোনো একটা বিন্দু নিব। আমরা এই পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিব। তো ধরো আমরা পরিধির উপর এটা একটা বিন্দু নিলাম, সে বিন্দুটা কি পি। আমরা ধরলাম পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। যদি সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে, আমরা আলটিমেটলি যেহেতু বৃত্তের সমীকরণটা বের করব, আমরা অবশ্যই একটা সঞ্চার পথের জন্য পার্টিকুলার একটা বিন্দু নিতে হবে, যে কোনো একটা বিন্দু নিতে হবে। আমরা ধরলাম সেই বিন্দুটা পি এক্স কমা ওয়াই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ থেকে পি পর্যন্ত যোগ করে দিব, এ পি যোগ করে দিব, তারপর এই পিবি যোগ করে দিব। আমাকে বলতে পারবে এটা কি হয়ে গেল তাহলে? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। ভেরি গুড। আমরা জানি না এটা যে হচ্ছে ব্যাসের দুই প্রান্ত থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে যদি এগুলোকে আমরা যোগ করে দিই তাহলে একটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হয়ে যায়। আর আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় এক সমকোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে লেখো যে কোণ এ পি বি এটা কি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে আমরা বলতে পারি না যেহেতু হচ্ছে এটা একটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে এপি রেখা আর পিবি রেখা পরস্পর লম্ব, বলতে পারি? বলো তো, এই কথাটা বলতে পারি কিনা এখানে? অবশ্যই বলা যায়, কারণ যেহেতু পরস্পর 90 ডিগ্রি কোণে আছে তারা অবশ্যই লম্ব হবে। এখন যদি এই দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে বলো এদের ঢালের গুণফল কি হবে? বলো, এপি আর পিবি এর ঢালের গুণফল কি হবে? হুম, -1 না? -1, তাই না? আমরা জানি হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হয় -1। তাহলে এপি আর পিবি এই দুইটা তো পরস্পর লম্ব, এপি আর পিবি এই দুইটা রেখা পরস্পর লম্ব, এই জন্য এদের ঢালের গুণফল -1।
তো এখন কি করব? এখন এপি এর ঢালটা বের করো। এপি এর ঢালটা বের করো। কি হবে দেখো, এপি এর ঢাল হবে হচ্ছে এখানে y মাইনাস y1, নিচে হবে x মাইনাস x1 ইন্টু পিবি এর ঢাল বের করো। এটা হবে y মাইনাস y2, এটা হবে x মাইনাস x2। আর এখানে কি হবে? এখানে হবে -1। এবার একটু আড়াআড়ি গুণ করে দাও। এবার একটু আড়াআড়ি গুণ করো। তাহলে আমরা কি পাবো দেখো, ওপরে পাবো y মাইনাস y1, তারপর এখানে পাবো y মাইনাস y2, আর এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস x মাইনাস x1, x মাইনাস x2। এটাই তো পাবো নাকি? এবার কি করব? এবার হচ্ছে তো মাইনাসটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এবার মাইনাসটাকে বাম পাশে নিয়ে আসো। তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, y মাইনাস y2 ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ। এটাই কি? এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের কোনো একটা ব্যাসের যদি প্রান্ত বিন্দু দুইটা দেওয়া থাকে, যেটা আমরা x1 y1 x2 y2 ধরেছিলাম, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকাল টু 0। খুবই সহজ দেখো, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এটা করলে আমরা কি পাবো? এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। বলো, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কঠিন ছিল এটা? জি ভাইয়া। কঠিন ছিল? অনেক সহজ কিন্তু। তাহলে লিখে ফেলো, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। তাহলে একটা বৃত্তের যদি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু আমি জানি, তাহলে আমরা খুব সহজেই সেই বৃত্তের সমীকরণটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। ঠিক আছে? তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। কার কোনো প্রশ্ন আছে? সহজ টপিক তো এটা। তাহলে চলো আমরা এখন ম্যাথ দেখি। আমরা হচ্ছে লাস্টের একটা ম্যাথ রেখেছিলাম। এই ম্যাথটা অন্য নিয়মেও করা যায়, বাট আমরা সহজ নিয়মটাই প্রেফার করব। এটা এটা সম্ভবত 3-এর ছিল, তাই না? একটু চেক করো তো। জি 3-এর ভাইয়া, 3-এ। 3-এর ছিল এটা। তাহলে এটা হচ্ছে 3-এর এল। দেখো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নে বলেছে ও এ সমান 3 একক, আর হচ্ছে ও বি এটা হচ্ছে 5 একক। তাহলে এই বৃত্তের সমীকরণ কত হবে সেটা নির্ণয় কর। এই বৃত্তের সমীকরণ কত হবে সেটা নির্ণয় কর। এটা অনেকভাবেই করা যায়, বুঝছো, অনেকভাবেই করা যায়। তোমরা চাইলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ প্রথমে বের করবা, তারপর এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ দেওয়া আছে, এখান থেকে তোমার জিএফ এর মান বের করবা, সমীকরণে বসাই দিবা, বের হয়ে যাবে সমীকরণ। বাট আমরা এত কঠিন করব না, আমরা সহজ নিয়মেই করব। দেখো আমরা কিভাবে করব এটা। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, চলো আগে বৃত্তটা ড্র করি। এটা যেভাবে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে যে বৃত্তটা দেয়া আছে এটা y অক্ষকেও ছেদ করে, x অক্ষকেও ছেদ করে, এবং মূল বিন্দু দিয়ে গমন করে, এবং মূল বিন্দু দিয়ে গমন করে। ঠিক আছে? তাহলে চলো দেখি সেটা। এই তো, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। এক্স অক্ষ থেকেও ছেদ করেছে, ওয়াই অক্ষ থেকেও ছেদ করেছে, এবং মূল বিন্দু দিয়ে বৃত্তটা গেছে। তো এটা হচ্ছে আমার মূল বিন্দু ও দেয়া আছে, মূল বিন্দু ও। তারপর এই ও এ, তাহলে ও এ সমান দেয়া আছে তোমার 3 একক। তাহলে বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে ও এ সমান 3 একক হলে? 3,0। 3,0। এটা হবে হচ্ছে 3,0। আর হচ্ছে ও বি, এটা কত দেয়া আছে? ও বি এটা দেয়া আছে তোমার 5 একক। তাহলে বলো বি বিন্দুর স্থানাঙ্ক কত 0,5। হবে? 0,5। ভেরি গুড, 0,5। এখন আমরা হচ্ছে যখন পরিবৃত্ত পড়েছিলাম, তখন একটা ইনফরমেশন তোমাদের লিখে দিয়েছিলাম।
দেখো তো, আমি যদি এখন একটা কাজ করি, আমি হচ্ছে এ কমা বি যোগ করে দিই। আমি এখন কি করব, এ কমা বি যোগ করে দিই, এ আর বিটা যোগ করে দিব। তাও যোগ করে দাও। তাহলে এ বিটা আমি যোগ করে দিলাম। এটা একটা পরিবৃত্ত হয়ে গেল না? দেখো তো, পরিবৃত্ত। ভাইয়া। এটা একটা পরিবৃত্ত হয়ে গেল। আর এই পরিবৃত্তটা কিন্তু কি, এই পরিবৃত্ত যে ত্রিভুজটা বহন করে সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমরা এটা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই কেন্দ্র হয়। হুম। জি ভাইয়া। তাহলে কেন্দ্র কোনটা হবে বলো? তাহলে কেন্দ্র কোনটা? এই যে এটা না, এই যে এটা, এটা এই বৃত্তের কেন্দ্র হবে। কারণ কি? কারণ এটা একটা পরিবৃত্ত, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এবি সরলরেখাটা আসলে সি বিন্দু দিয়ে যায়, মানে কেন্দ্র দিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এবি সরলরেখা হচ্ছে এই বৃত্তের ব্যাস? বলতে পারি এবি বলতে সরলরেখাটা পারি। এই বৃত্তের ব্যাস, এটা আমরা বলতে পারি। তাহলে এই তো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে। ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে, একটা তোমার 3,0, আর একটা দেয়া আছে তোমার 0,5। তাহলে এখন কি করব? তাহলে এখন আমরা ওই তো ব্যাসের প্রান্ত বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ ওটা ব্যবহার করে সমাধান করে ফেলবো। কত সহজ দেখো। কি হবে? এই তো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকাল টু 0। এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু মনে মনে ধরলাম। এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকাল টু 0। এখন একটু ভেঙে দাও, তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাবো। তাহলে কত হবে দেখো, এটা করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 5y ইজ ইকাল টু 0। একটু সুন্দর করে সাজাও। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y ইজ ইকাল টু 0। শেষ। কত সহজ দেখো। এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছি এই ম্যাথ আসলে পারবো। যদি হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এগুলো, তাহলে কি করবা, আগে সুন্দর করে লিখে দিবা। আগে সুন্দর করে ব্যাখ্যাগুলো লিখবা যে এখানে ও এ বি, ও এ বি এটি একটি সমকোণী ত্রিভুজ এবং বৃত্তটি এই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। সুতরাং এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটা হচ্ছে ও বি এ, এই বৃত্ত। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বিটা অবশ্যই হচ্ছে এই বৃত্তের ব্যাস হবে। আর ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু এখানে দেয়া আছে, আমরা সেখান থেকে খুব সহজেই বৃত্তের সমীকরণটা বের করে ফেলব। পারা যাবে? দেখো তুমি একটা, কঠিন লাগলো? বলো, কঠিন লেগেছে? না না ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। চলো পরের ম্যাথে যাই। এটা সম্ভবত 4-এর, তাই না? এটা হচ্ছে 4-এর। তো এখন দেখো, এটা হচ্ছে আসলে প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করতে বলেছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে কোনো বৃত্তের সমীকরণ আমরা পাবো এটা। তাহলে এটা আমরা কি করব? এটা বেসিক্যালি প্রমাণ করতে বলেছে, তো তো এটা এইভাবে করতে হবে। ঠিক আছে, ঢালের গুণফল -1 এইভাবে করতে হবে। তো আই থিঙ্ক তোমরা এটা পারবা, তোমরা এটা পারবা। তাও চলো করে ফেলি। করে ফেলি, ঠিক আছে। বুঝতেই পারছো, আমরা যদি এটা ওই সূত্র ডিরেক্ট ব্যবহার করি তাহলে এক লাইনে শেষ হয়ে যাবে। এখানে বেসিক্যালি ওই আহ, সূত্রের প্রমাণের মতো করে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে ধরলাম যেটা আমাদের সেই বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিয়েছে কত, -2,3, -2,3, এটা ধরলাম আমি এ পয়েন্ট। আর একটা দিয়েছে 3, -4, এটা ধরলাম বি পয়েন্ট। 3, -4 কেন্দ্র এখানে দিয়ে দাও।
এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপরে সঞ্চার পথ যেহেতু বের করতে হবে, বৃত্তই তো একটা সঞ্চার পথ, ওই জন্য আমরা কি করব, এখানে একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। তারপর কি করব, যোগ করে দিব। তারপর যোগ করে দাও, যোগ করে ঢালের গুণফল -1 করো, করে বের করে ফেলো, তাহলেই শেষ। তাহলে এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এটা আমরা সবাই জানি। তারপর তারপর কি করব, এই তো এখানে ঢালের গুণফল, এখানে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। কার কার সেটা, সেটা হবে হচ্ছে এপি রেখার ঢাল আর বিপি রেখার ঢাল। এই ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তো এখন এপি রেখার ঢালটা বের করো। এপি রেখার ঢাল কি হবে, এটা হবে হচ্ছে y-3 আর হচ্ছে x+2। বিপি রেখার ঢাল কি হবে, y+4 x-3, এটা সমান হবে -1। তাহলে এটাকে রাখো, y-3 y+4 আর এখানে -x+2 x-3। এখন এই পাশে নিয়ে আসো, তাহলে উত্তর x+2 x-3 প্লাস y-3 y+4। শেষ। দেখাতে বলেছে না প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করে ফেললাম। Proved। বলো, বুঝতে পেরেছি? একদম সূত্রের যেটা প্রমাণ, ওইভাবে করে ব্যাখ্যা করে ফেলো। ঠিক আছে, দেখো তো, কঠিন লাগলো? কঠিন লাগার কথা না, কঠিন লাগার কথা না, এগুলো বুঝছো একাডেমিকে তোমার এইচএসসি পরীক্ষায় খ বা গতেও আসতে পারে বা এমসিকিউ এ চলে আসতে পারে। খুবই সহজ এগুলো, খুবই সহজ। দেখো তো পরের কোয়েশ্চেন, যে -4,3 12,-1 বিন্দু দুইটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারা যাবে? বলো দেখি, আমাকে বলো। পারবো ভাইয়া। আচ্ছা আমাকে বলো, সারা বলো সমীকরণটা কি হবে। সারা আছো? জি বলো ভাইয়া। -3 আরেকবার। y-3 না না, ইন্টু দরকার নেই, দরকার নেই, আমরা ডিরেক্ট সূত্র ব্যবহার করব। ডিরেক্ট সূত্র, ডিরেক্ট সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্রটা ব্যবহার করব। x+4, তারপর ইন্টু -12 x-12 প্লাস প্লাস -3 y-3 টু y+1 y ইকুয়াল টু 0। ভেরি গুড, এটা হচ্ছে আবার এই বৃত্তের সমীকরণ। এখন একটু গুণ ভাগ করে দাও, এখানে আমরা পাবো x², তারপর এখানে পাবো -8x প্লাস কত বলো, -36, তাই না? এটাই পাবো না? এই তোমরা এটা জানো কিভাবে করতে হয় এটা? মনে করো তোমার কি আছে, x প্লাস এ, আর মনে করো তোমার আছে x মাইনাস বি, এদের হচ্ছে আমি গুণফল বের করব। এক লাইনে করতে চাইলে কি হবে দেখো, আমি প্রথমে x² লিখবো, তারপর হচ্ছে এটা এই একটা সূত্র আছে না? সূত্র না, মানে এমনি মনে রাখার শর্টকাট আর কি। তারপর কি করব দেখো, আমরা এখানে প্লাস চিহ্ন দিব, এটা আর এটা যোগ করব, এই ধ্রুবপদগুলো যোগ করব, যোগ করে এক্স করে দিব, তারপর ধ্রুবপদগুলো গুণ করব। এটা আসলে বহুপদীর মধ্যে তোমরা শিখতে পারো। ঠিক আছে, এইটুকু। তাহলে দেখো এখানে কি হলো, x² গুণ করলাম, এই দুটো যোগ করে দেখলাম -8, ওই জন্য -8x, এই দুটো গুণ করলাম 4×12 = 48, আমি 36 লিখে রাখছি, 4×12 = 48। ঠিক আছে, তাহলে এটা কি হবে, থাকলে আরেকবার আরেকবার। x এর সহগ থাকলে এক্স এর সহগ থাকলে হবে না, সেম সহগ থাকতে হবে। ঠিক আছে, সেম সহগ থাকতে হবে, এক্স এর সহগ সেম থাকতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, এমনি জাস্ট এক লাইন বাঁচানোর জন্য এইভাবে করবে। তারপর দেখো এটা কি হবে, এটা হবে দেখো y² -3+1 মানে -2y গুণ করে দাও, এটা হবে -3। তোমরা বহুপদী করলে এটা জানতে পারবে। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে, x² + y² -8x
-2y আর হচ্ছে 48 আর 3 51। শেষ। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তারপর বলেছে y অক্ষের ছেদাংশ। এখন y অক্ষের ছেদাংশ মানে কি বলো? y অক্ষের ছেদাংশ কি হবে? বলো বলো, পারতে হবে। 2 into root over f square minus c। হ্যাঁ, y অক্ষের ছেদাংশ হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তোমাদের নাম ভুলে যেতে আর পারবা। এখানে f হচ্ছে 1। আমরা দেখি আর কি। সূত্রটা লিখি, 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তোমরা তোমাদের নাম ভুলে যেতে পারবা, কিন্তু এই সূত্রগুলো ভোলা যাবে না। ঠিক আছে? তাহলে কেন্দ্র কি হবে দেখো তো। আমাদের প্রথমে কেন্দ্র বের করতে হবে, মাইনাস জি মাইনাস এফ। আমরা কেন্দ্রটা বের করি, কত হবে? কেন্দ্র কত হবে বলো? 4,1, তাই না? কেন্দ্র হচ্ছে 4,1। আর সি কত? সি হচ্ছে -51। এখন এখানে বসিয়ে দাও, তাহলে উত্তর। তাহলে এটা কি হবে? এটা হবে 2 ইন্টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -1 স্কোয়ার, আর সি এর মান হচ্ছে -51, মানে এটা প্লাস হচ্ছে। কত হয় দেখো? √52। 4 root 13। 4√30। ঠিক আছে? এত একক। এটা আমাদের উত্তর। কত সহজ ম্যাথ! চিন্তা করতে পারবে কত সহজ। এগুলো বোর্ডে আসে। ঠিক আছে? এগুলো বোর্ড পরীক্ষায় আসে, সিকিউ আসে। সিকিউ এ আসলে তোমরা এইভাবেই করবা, ডিরেক্ট সূত্র ব্যবহার করবা, বড় নিয়মে করার কোনো দরকার নেই। এই সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তোমরা একটু ইয়ে করো, উত্তর দেখিও না, উত্তর পরে পড়ো, ম্যাথটা একটু পড়ো কি বলেছে। ম্যাথটা একটু পড়ো, দেখো কি বলেছে। বলেছে 4√2 বাহু বিশিষ্ট, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে। থাক, থাক। কি বলেছে? 4√2 বাহু বিশিষ্ট বর্গের, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত। 4√2 বাহু বিশিষ্ট একটা বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত, এবং এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। এখন বলো তো, এক্স অক্ষের উপর অবস্থিত হলে আমরা একটা জিনিস জানবো, সেটা কি বলো? এক্স অক্ষের উপর অবস্থিত হলে স্থানাঙ্ক আমরা একটা বুঝতে পারছি, কি হবে সেটা? ভুজ যেটাই হোক, এটার কোটি হবে 0, তাই না? কোটি হবে 0। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আরেকবার একটু বলি। বলেছে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আছে, আরেকটা কি? এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থান করছে। তাহলে এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওসব পরে আমরা আগে হচ্ছে এই চিত্রটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। ঠিক আছে, চল আমরা একটু চিত্রটা ব্যাখ্যা করার ট্রাই করি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে? তাহলে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ওকে, এখন বলেছে কি 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে। তাহলে একটা শীর্ষ এখানে হবে, একটা শীর্ষ হবে এখানে। আর কি বলেছে দেখো? আর বলেছে এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। তো আমি ধরলাম এই বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর এখানে অবস্থিত। বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর এখানে অবস্থিত। এখন দেখো, প্রশ্নে কি তোমাকে বলেছে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে অবস্থিত? বলতো, বলেছে এটা? না ভাইয়া, প্রশ্নে কিন্তু এটা বলে। তাহলে কি হবে? তাহলে দুই পজিটিভ পাশেই দিকেও হবে। একটা হতে পারে, এই দিকেও একটা হতে পারে। আমরা কিন্তু দুই দিকেই এই বর্গের
শীর্ষটা পেতে পারি, এক্স অক্ষের পজিটিভ দিকেও পেতে পারি, এক্স অক্ষের নেগেটিভ দিকেও পেতে পারি। ঠিক আছে, তো এখন কি বলেছে দেখো, একটু চিন্তা কর, একটা বর্গের দুইটা বিপরীত শীর্ষ দেয়া আছে, এই শীর্ষ দেয়া আছে, এই শীর্ষ দেয়া আছে। তাহলে বলো তো এই দুইটাকে সংযোগ করলে আমরা ওই বর্গের কর্ণ পাবো না? ওই বৃত্তের মানে বর্গের কর্ণ, বলো। জি ভাইয়া। তাহলে কি, তাহলে বেসিক্যালি কিন্তু এটা এটা কিন্তু ওই বর্গের কর্ণ দেয়া আছে। এটা ওই বর্গের কি দেয়া আছে বলতো? বর্গের কর্ণ দেয়া আছে। তো এখন বলেছে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, মানে এই কর্ণটা হবে ওই বৃত্তের ব্যাস। তাহলে আমাদের বৃত্ত একটা হবে এইরকম, আরেকটা হবে এইরকম। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা একটু বল। এই জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, এই জিনিসটা বুঝতে পারলেই কাজ শেষ। চলো, তাহলে এই যে এইরকম একটা হবে, এইরকম একটা হবে, আর এখানে আরেকটা। বাহ, প্রায় মিলে গেছে। ঠিক আছে, এই যে এইরকম হচ্ছে আমাদের বৃত্ত দুইটা হবে। আরেকটা একটু দেখি, আরেকবার প্রশ্নটা করি। প্রশ্নে বলেছে 4√। ভাইয়া হ্যাঁ বলো। বর্গ বলছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো দেখাবো, সব দেখাবো, ধৈর্য রাখো, সব দেখাবো। হ্যাঁ, দেখো কি বলেছে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, আর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। তো আমরা একটু আগেই দেখলাম যে পাশাপাশি দুইটা বিপরীত শীর্ষ দেয়া থাকলে এটা আসলে বর্গের কর্ণ নির্দেশ করবে, এটা হচ্ছে ওই বর্গের কর্ণ। তাহলে ওই বর্গটা তাহলে কেমন হবে? এটা বর্গের কর্ণ হলে বাকি দুইটা শীর্ষ এই দিকে থাকবে না? দেখো তো, বাকি দুইটা শীর্ষ, বলো, বাকি দুইটা শীর্ষ এই দিকে থাকবে কিনা, মানে আমাদের বর্গের চেহারাটা এরকম হবে কিনা একটু চিন্তা করো। এই যে এখানে একটা, এখানে একটা, তারপর তারপর এখানে একটা, এখানে একটা, এখানে, ঠিক আছে, এই তো বর্গটা হয়ে গেল। এটাই আমাদের বর্গ। এই বর্গের একটা শীর্ষ দেয়া আছে এখানে, আরেকটা শীর্ষ দেয়া আছে এখানে। তাহলে বাকি দুইটা শীর্ষ তো এই দিকেই হবে, এটা আমরা বুঝতেই পারছি। ঠিক সেম ভাবে কি হবে, ঠিক সেম ভাবে আমরা এই দিকেও ওটা পাবো, এই দিকেও এটা পাবো। এটা হবে এই দিকে, তারপর হচ্ছে বাকি দুইটা শীর্ষ এরকম করে হবে, বুঝতেই পারছো এটা। তারপর এটা হবে এখানে, এটা হবে এখানে, আর এটা হবে এখানে। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে আমাদের বর্গটা সুন্দর হয়নি আর কি, বাট চিত্রটা এরকম হবে। তাহলে বর্গের একটা শীর্ষ আছে মূল বিন্দুতে, এই মূল বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,0, আরেকটা আছে এক্স অক্ষে, আরেকটা আছে এক্স অক্ষে, মানে এখানে। এখন আমরা মনে করো এটা পয়েন্ট দিলাম এ পয়েন্ট, এটার আমরা ভুজ এখনো জানি না, কিন্তু আমরা জানি কোটি হবে 0, এটার কোটি হবে 0, এটা আমরা বলতে পারছি। এটার ভুজ জানি না, কোটি হবে 0, এটা আমরা বলতে পারছি। তো এখানে দেখো আরেকটি ইনফরমেশন দেয়া আছে, সেটা কি, এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2। তাহলে কি এটা বর্গের কর্ণ না? বর্গের কর্ণ। তাহলে বলো তো বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? ভাইয়া সমকোণী ত্রিভুজ দিয়ে করা যাবে? সমকোণী ত্রিভুজ দিয়ে কি করবি? ওই কর্ণ পিথাগোরাস, বের করবে। পিথাগোরাস। হ্যাঁ। হ্যাঁ, পিথাগোরাস ওটা দিতে করতে হবে। আমরা বর্গের কর্ণের সূত্র জানি না? বর্গের কর্ণের সূত্র a√2 হয়। হুম, জি ভাইয়া। তাহলে ওটা অ্যাপ্লাই করলেই তো হচ্ছে, পিথাগোরাস দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা সহজ দেখে কেন আমরা যাবো কঠিনে যাব? তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে ও এ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে? a√2। তাহলে এ কত এখানে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, আর √2 কত হবে তাহলে? 8। 8 হবে। তাহলে বলো এই এ বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখলাম যে এতটুকুর দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত
এটা হচ্ছে 8 হলে ভুজের স্থানাঙ্ক কত হবে? +8 আর প্লাস ওইদিকে 8 হবে -7। আর এইদিকে হবে -8। এই তো আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 8 একক, এটাও 8 একক, বাট এটা হবে -8। তাহলে এই তো, এটা হচ্ছে কি বলেছে? বলেছে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে। তাহলে এটাই হচ্ছে ওই কি, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে এটা হচ্ছে একটা বিন্দু 0,0, এটা হচ্ছে আরেকটা বিন্দু 8,0। এটা যদি হচ্ছে এই বৃত্তের ব্যাস হয়, আমরা এখন এর সমীকরণ বের করতে পারবো না? বলতো, সমীকরণ বের করতে পারবো না? পারবো ভাইয়া। কত হবে বলো? তাহলে হচ্ছে তোমরা যে কাজটা করতে পারো, দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, আমরা দুটোকে একসাথে কম্বাইন করতে পারি। আমরা একসাথে কম্বাইন করলে পাবো কি, +-8,0। এটা হচ্ছে একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে ও, 0,0। তাহলে এখন বের করে ফেলি, চলো ইকুয়েশনটা। আমাদের ইকুয়েশনটা হবে এই তো, ইকুয়েশনটা হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইজ ইকাল টু 0। শেষ, আমাদের উত্তর শেষ। এখন গুণ করে দাও, এটা হবে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি হবে দেখো তো, +-8x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে পাচ্ছি কত দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার +-8x ইজ ইকাল টু 0। দেখি চলো উত্তর ঠিক আছে কিনা। এই তো দেখেছো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার +-8x ইজ ইকাল টু 0। শোনো, আমরা বুঝছো এরকম অনেক ম্যাথে আসলে দুইটা করে বৃত্তের সমীকরণ পাবো। এটা আসলে তোমাদের বুঝতে হবে, কখন আমরা দুইটা সমীকরণ পাবো, কখন একটা সমীকরণ পাবো। এটা তো তোমাদের এখন করাচ্ছি সহজ লাগবে, নিজেরা যখন করবে তখন একটু বুঝে বুঝে করার ট্রাই করবা, কখন দুইটা সমীকরণ পাচ্ছি, কখন একটা সমীকরণ পাচ্ছি। ঠিক আছে? তো এখানে কি হলো, যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল না যে বিপরীত শীর্ষটা এক্স অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে, এই জন্য আমরা এখানে দুইটা সমীকরণ পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তো এটা ম্যাথটা বুঝতে পেরেছি, বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আর এটা আমরা হয়তো জানি যে বর্গের পরিবৃত্ত অঙ্কন করলে ওই বর্গের কেন্দ্রদ্বয়ের, এই সরি, যদি হচ্ছে আমরা কি করি, বর্গের পরিবৃত্তের কেন্দ্র বের করতে চাই, তাহলে কি করব, বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা বের করব। মানে এই তো বর্গের এই কর্ণ আর এই কর্ণকে ছেদ করলেই আমরা কি পাবো, এই পরিবৃত্তের কেন্দ্রটা পেয়ে যাবো। ঠিক আছে, বলো ম্যাথটা বুঝতে পেরেছি? কঠিন ছিল ম্যাথটা? বুঝতে পারলে কিন্তু সহজ, বুঝতে পারলে সহজ। আর এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা স্পেশালি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চল পরে ম্যাথে যাই। পরে ম্যাথ এটা সেম কোয়েশ্চেন, সম্ভবত সেম কোয়েশ্চেন। দেখো কি বলেছে, বলেছে 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, আর বিপরীত শীর্ষটা y অক্ষের উপর অবস্থিত, বিপরীত শীর্ষটা y অক্ষের উপর অবস্থিত। এখন বলো তো, y অক্ষের উপর অবস্থিত হলে আমরা কি জানবো, তার কি জানবো, একটা জিনিস, ভুজ হচ্ছে 0, এটা আমরা আগে থেকেই জানি। কোটির মান আমরা জানি না, বাট জানি ভুজের মানটা 0 হবে। তো বলেছে বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন বলো তো এখানে আমরা কয়টা সমীকরণ পাবো? 2টা। দুইটা সমীকরণ। কেন দুইটা সমীকরণ পাবো, কেন দুইটা সমীকরণ বলো? ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিকে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রশ্নে যেহেতু বলেনি যেটা y অক্ষের ধনাত্মক নাকি ঋণাত্মক দিকে, ওই জন্য আমরা এখানে কি পাবো, আমরা দুইটা সমীকরণ পাবো। তাহলে আমরা একটু চিত্রটা এবার সুন্দর করে আগে ড্র করে ফেলি, এবার আগে আমরা চিত্রটা ড্র করে ফেলি। ঠিক আছে, তাহলে এই তো বুঝতেই পারছো, আগের মতোই চিত্র হবে, একটা হবে এই দিকে, একটা হবে এই দিকে, আরেকটা হবে এই দিকে, এই যে, এরকম।
তাহলে কি বলেছে দেখো, 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত। এই তো মূল বিন্দু 0,0 মূল বিন্দুতে অবস্থিত, আর বিপরীত শীর্ষটা y অক্ষের উপর অবস্থিত। এই তো বিপরীত শীর্ষটা y অক্ষে অবস্থিত। এখন আমরা এর ভূত জানি 0 হবে, কোটির মানটা জানি না। যেহেতু এখন বলেনি y অক্ষের পজিটিভ নাকি নেগেটিভ, ওই জন্য আমরা এখানে আসলে দুই দিকেই পাবো, ওপরেও একটা পাবো, নিচেও একটা পাবো। ঠিক আছে, ওপরে নিচে দুই জায়গাতেই পাবো। এরপর কি বললো, যে বর্গের এই কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন প্রশ্নে যদি বলা নাও থাকতো যে বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, আমরা এমনিতেও বুঝতে পারতাম যে এটা আসলে ওই বর্গের ব্যাস, সরি ওই বর্গের কর্ণটাই হবে। ঠিক আছে, বর্গের কর্ণটাই হবে। প্রশ্ন আসলে বললো না, প্রশ্নে জাস্ট বললো যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো বা পরিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে কি করতাম, আমরা এখান থেকেই বুঝতে পারতাম যে এটা আসলে কি দেয়া আছে, এটা আসলে হচ্ছে আমার ওই বর্গের কর্ণ দেয়া আছে। এই জিনিসটা একটু এখানে ইয়ে করে নাও। এটা হচ্ছে একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, এটা বর্গ। এই বর্গের কি আছে, দুইটা বিপরীত শীর্ষ দেয়া আছে। মানে এই একটা শীর্ষ দেয়া আছে, এই শীর্ষ আর এই শীর্ষ, এটা হচ্ছে বিপরীত শীর্ষ। তাহলে এই দুইটা আমরা যদি অ্যাড করে দিই, এই দুইটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে অবশ্যই আমরা কি পাবো, ওই বর্গের কিন্তু কর্ণটাই পাবো, তাই না? ওই বর্গের কর্ণই পাবো। তাহলে এখান থেকে আমরা এমনিতেও বুঝতে পারছিলাম যেটা আসলে বর্গের কর্ণই দেয়া আছে। তো এই তো হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে সুন্দর করে এটা ড্র করতে পারি। আচ্ছা, এখানে এখানে নাও তো দেখি সুন্দর হয় কিনা। এখানে আর এখানে, এখন ড্র করে দাও। এই যে এখানে একটা দিলাম, এখানে, দেন এখানে, তারপর এখানে। হয়ে গেল। ঠিক সেম ভাবে নিচেও ড্র করে ফেলো, সেম ভাবে নিচেও ড্র করে ফেলো। তাহলে এখানে একটা, এখানে একটা, রাফলি আঁকালেই হবে, বুঝছো? রাফলি আঁকালেই হবে, অত সুন্দর করে না আঁকালেও কোনো সমস্যা নেই। তাহলে এই তো এখানে একটা, এখানে একটা, তারপর এখানে একটা, হ্যাঁ, এখানে একটা, আর এখানে একটা। হয়ে গেল। তো এখন দেখো, এখন কি দেয়া আছে, আমার হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6√2, এটার বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6√2। তাহলে বলো তো কর্ণ কত হবে, কর্ণ কত হবে? কত? 12 12 হবে। হবে, তাই না? 12 হবে, কর্ণটা হবে 12। তাহলে এটাও হবে 12, এটাও হবে 12। তাহলে এখন বলো এই পয়েন্টের স্থানাঙ্ক কত? 0, কত? 12 হবে এটা, 0,12। আর এটার স্থানাঙ্ক 0, শেষ। আমাদের বৃত্তের সমীকরণ তো শেষ। তাহলে আমাদের বৃত্তের একটা বিন্দু দেয়া আছে কত, একটা দেয়া আছে 0,0, আরেকটা দেয়া আছে 0, +-12। তো বৃত্তের সমীকরণটা বের করে ফেলি। তাহলে বৃত্তের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইজ ইকাল টু 0। তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 12y সমান 0। এটাই আমাদের উত্তর মিলেছে না? দেখো তো, এটা 12x হবে না, 12y হবে। বই ঠিক করে নাও, এটা 12y হবে, কারণ সে তো x অক্ষের উপর অবস্থান করছেই না, y অক্ষের উপর অবস্থান করছে, ওই জন্য এটা y থাকবে এখানে। বলো, বুঝতে পারলাম ম্যাথটা? বুঝতে পেরেছি? কঠিন লাগলো? আজানটা শেষ, সলভ করেছো? সহজ না? অনেক সহজ। জি। বলেছে বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, যেখানে
ও এ এবং ওসি কে অক্ষ ধরে দেখাও বৃত্তটির পরিবৃত্তের সমীকরণ হবে এইরকম। তো পরিবৃত্ত যেহেতু বলেছে, আমরা ওই জন্য কি করব, সুন্দর করে আগে বৃত্তটা ড্র করে ফেলব। ঠিক আছে, শোনো, তোমাদের হচ্ছে পরীক্ষায় আবার তোমরা কাটা কম্পাস সেসব নিয়ে গিয়ে সময় নষ্ট করিও, করতেও পারো, কাটা কম্পাসটা ইউজ করিও, কোনো সমস্যা নেই, মানে পেন্সিল কম্পাস ইউজ করে ভালো করেও করতে পারো, অথবা রাফলি একটা বৃত্ত ড্র করলেও কোনো সমস্যা নেই, এটা তোমার উপর, বুঝছো, কোনো সমস্যাই হবে না। তাহলে চলো আমরা হচ্ছে পরিবৃত্তটা ড্র করে ফেলি। পরিবৃত্ত ড্র করলাম, এখন বর্গটা ড্র করি। তাহলে এই তো রাফলি একটা চিত্র ড্র করলাম, যোগ করি। ঠিক আছে, তাহলে এটাই মনে করো আমাদের সেই পরিবৃত্তটা। বলেছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, তারপর হচ্ছে ও এ বি সি বলেছে, তাহলে এটা বি, এটা হচ্ছে সি। তো কি বললো, বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ। এরপর বললো যে ও এ এবং ও সি কে অক্ষ ধরে, তাহলে আমরা ও এ কে একটা অক্ষ ধরবো। এই তো ও এ বরাবর একটা অক্ষ ধরলাম, এটা তাহলে হবে এক্স অক্ষ, আর ওসি বরাবর একটা অক্ষ, এই যে ওসি বরাবর অক্ষ, তাহলে এটা হচ্ছে কি, এটা ওয়াই অক্ষ। অক্ষ ধরে দেখা হচ্ছে বৃত্তটির পরিবৃত্তের সমীকরণ হবে এইরকম। তাহলে বি বাহু বিশিষ্ট একটা বৃত্ত বলেছে, তাহলে এই বৃত্তের এই বাহুটার দৈর্ঘ্য কত, বি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই বি হবে, এটার বলার কোনো অপেক্ষা রাখে না, থাক ঘিজিমিজি না করে। তো এখন বলো ও এর স্থানাঙ্ক কত হবে, ও এর স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক কত বলে ফেলো। B,0 বি কমা জিরো, ভেরি গুড। তারপর সি এর স্থানাঙ্ক কত হবে, সি এর স্থানাঙ্ক 0, B, জিরো কমা বি, সি এর স্থানাঙ্ক হবে জিরো কমা বি। এখন বুঝতেই পারছো এটা কি হবে, এটা আসলে এই পরিবৃত্তের ব্যাস হবে, এসি। এই এসিটা হবে এই পরিবৃত্তের ব্যাস, কারণ আমরা এই টাইপের একটা ম্যাথ প্রথমেই করলাম। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কি হবে, ব্যাস হবে। আচ্ছা মনে করো এটাই ব্যাস হবে, এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এখন করে ফেলো, করে ফেলো, শেষ। আমাদের হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু দেয়া আছে 0, বি আর বি, সি। ইকুয়েশন হবে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিওয়াই সমান 0। আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, বিএক্স আর বিওয়াই এই পাশে পার করে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল, বিটা কমন নিলাম, হয়ে গেল এক্স প্লাস ওয়াই। শেষ। দেখাতে বলেছে এরকম, দেখাই ফেললাম। কত সহজ একটা ম্যাথ, দেখ এগুলো বাচ্চা ম্যাথ হলো। দেখো তো এই ম্যাথটা, এই ম্যাথটা আশা করছি তোমরাই পেরেছো। এবার চলো পরে ম্যাথে যাই। এবার হচ্ছে এই ম্যাথটা কি বলেছে দেখো, এই ম্যাথটা একটু বড় হবে। বলেছে ও এ, এটা হচ্ছে 4, তাহলে ও এ দেয়া আছে 4 আর ও বি দেয়া আছে 3। এ বি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে এফ আর ডি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র দিয়েছে 3,3। ঠিক আছে, চলো আমরা একটু ড্র করি, এটা আমরা একটু ড্র করি, এখানে ভালো করে ড্র করি হতে বোঝা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে বৃত্ত, আমার কি দেয়া আছে দেখো, এটা আমার স্থানাঙ্ক দেয়া আছে। বলো তো এই ঘটনাটা কোন চতুর্ভাগে ঘটছে, এই ঘটনাটা বলো, এই ঘটনা কোন চতুর্ভাগে ঘটছে, প্রথম চতুর্ভুজ। প্রথম চতুর্ভাগ, তাই না? তাহলে আমরা এখানে অনেক কাজটা আমাদের সহজ হয়ে যাবে, প্রথম চতুর্ভাগ যেহেতু বলাই আছে। তাহলে এটা হচ্ছে এরকম থাকলো, আমরা বৃত্তটাকে এখানে নিয়ে আসি, এটা হচ্ছে এরকম এখানে স্পর্শ করেছে, আবার এটা আরেকটা রেখা, এটাও হচ্ছে বৃত্তটাকে স্পর্শ করে গেছে। থামো তোমরা, বাপরে,
এটা আরো বড় করা লাগবে, কাইন্ড অফ এরকম একটা ব্যাপার স্যাপার, এরকম একটা ব্যাপার স্যাপার। একটু এটাকে এক্সটেন্ড করে দাও। তুমি একটু দেখো তো এই ম্যাথটা কিভাবে করা যায়, একটু চিন্তা করো, একটু চিন্তা করো এই ম্যাথটা কিভাবে করা যায়, বলতে পারবা? ট্রাই করো তো কিভাবে ম্যাথটা করা যায়। ভাইয়া কেন্দ্র কত দেওয়া আছে? কেন্দ্র 3,3 দেয়া আছে, কেন্দ্র দেয়া আছে 3,3। এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। এখানে দিয়েছে এটা আমাদের মূল বিন্দু ও, তারপর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এটা এ, এটা বি, আর এটা দিয়েছে ডি, এটা ডি, আর এটা দিয়েছে কি দেখো তো, এটা দিয়েছে সি, তারপর কি করেছে, অনেক কিছু করেছে এখানে। এখানে হচ্ছে এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা দিয়ে এখানে বলেছে এই জিনিসটা হচ্ছে এফ, আর এই জিনিসটা হচ্ছে ই। এগুলো আবার লম্ব, অবশ্যই লম্ব হবে, স্পর্শক থেকে অঙ্কিত ব্যাসার্ধ যেহেতু অবশ্যই লম্ব হবে। আর এখানে কি দিয়েছে দেখো, এখানে হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র দিয়েছে তোমার 3,3, 3,3। তাহলে কি করতে বলেছে, বলেছে এফ এবং ডি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে, তাহলে এফ আর ডি বিন্দুর স্থানাঙ্ক আগে বের করতে হবে, এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, তারপর আমাদের ম্যাথটা করতে হবে, তাই না? দেখো তো এটাই কিনা, এই জিনিসটাই কিনা। কি বলেছে দেখো, চিত্রে ও এর মান দেয়া আছে 4 আর ও বির মান দেয়া আছে 3। বলেছে এ বি আর সিডি যদি সমান্তরাল রেখা হয় তাহলে এফ আর ডি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের কর। তাহলে এফ আর ডি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করতে চাইলে আমার আগে এফ আর ডি বিন্দু বের করতে হবে, তাছাড়া তো পারবো না। তাহলে আমাদের এখানকার লক্ষ্য হচ্ছে কোনোভাবে এফ আর ডি বিন্দুটা বের করা, ঠিক আছে? এফ আর ডি বিন্দুটা বের কর। তাহলে আমাকে বলো এই ম্যাথটা আমি কিভাবে শুরু করতে পারি, আমাকে আগে শুরুর কাজটা বলো, কিভাবে শুরু করতে পারি। এর সমীকরণ। আমরা আগে এ বির ইকুয়েশন বের করব, তাই না? আমাকে দেখো দেয়া আছে কি কি, ও এ দেয়া আছে আর ও বি দেয়া আছে। তাহলে ও এ কত এখানে দেখো তো, ও এ দেয়া আছে 4, এই জিনিসটা দেয়া আছে 4, আর এই জিনিসটা দেয়া আছে কত, এই জিনিসটা দেয়া আছে 3। এখন তোমরা দুই ভাবে সমীকরণ বের করতে পারো, একটা এ বির স্থানাঙ্কগুলো দিয়ে করতে পারো, আর একটা তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1, এই সমীকরণ দিয়েও করতে পারো, তোমাদের স্বাধীনতা। এখানে এ হবে কত 4,0 আর বি কত হবে বলো তো, বি হবে 0,3। দুইটা বিন্দু দিয়ে ওই সমীকরণটাও বের করতে পারো, অথবা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা দিয়েও করতে পারো। এখন কথা হচ্ছে আমরা কেন এই বি সমীকরণটা বের করছি, ঠিক আছে? এই বি সমীকরণটা কেন বের করছি, কারণ আমাদের আলটিমেট এইমটা হবে কোনোভাবে এই সিডি রেখার সমীকরণটা বের করা। এই সিডি রেখার সমীকরণ বের করে আমরা যদি বলি এক্স অক্ষে ওয়াই এর মানটা 0, তাহলে কিন্তু আমরা ডি পয়েন্টটা পেয়ে যাব, মানে আমাদের সিডি সমীকরণটা লাগবে এখানে। তো আমরা এখন কি করব, এই সিডি সমীকরণটা বের করার ট্রাই করব, ঠিক আছে? চল করে ফেলি। ওকে, তাহলে এখন কি করব, আমরা প্রথমে এবি সমীকরণটা বের করি। এবি সমীকরণ, তাহলে এবি সমীকরণ কি হবে বলো, এবি সমীকরণ এটা হবে দেখো, এই তো এক্স বাই এ, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইজ ইকাল টু 1। এখন কি করব, উভয় পক্ষে আমরা এখন 12 দিয়ে গুণ করব, এটা লসাগু দিয়ে গুণ করি, তাহলে এটা হবে দেখো 3x, এটা হবে 4y, আর এটা হবে 12। তাহলে আমরা এ বি এর সমীকরণটা পেয়ে যাচ্ছি 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকাল টু 0। পেয়ে গেলাম, দেখো তো পেয়ে গেলাম, বলো পেয়ে গিয়েছি কিনা, এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তো
জি ভাইয়া। এখন বল, এখন আমি কি করতে পারি? এখন আমি ইএফ রেখার সমীকরণ বের করে ই বিন্দু স্থানাঙ্ক। ইএফ রেখার সমীকরণ বের করে ই বিন্দুর স্থানাঙ্কটা কেন বের করব বলো তো? তারপর আবার এফ বিন্দু স্থানাঙ্ক বের করা যাবে। ভেরি গুড, খুবই সুন্দর। আমরা কি করব দেখো, আমরা এখন এই তো এ বি এর লম্ব রেখার সমীকরণ, ইএফ রেখার সমীকরণ বের করব। ইএফ রেখার সমীকরণ বের করে আমরা যে কাজটা করতে পারবো, আমরা এটা দুই ভাবে করতে পারি। আমরা যেভাবে করতে পারবো সেটা হচ্ছে দেখো, আমাদের এইমটা হবে কোনোভাবে হয় ই বিন্দুর স্থানাঙ্ক বের করব, আমরা হচ্ছে ইএফ রেখার দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব যদি কোনোভাবে স্থানাঙ্কটা বের করতে পারি। তাহলে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা কি পাবো? এটার ব্যাসার্ধ পাবো, এটার ব্যাসার্ধ পাবো। এরপর আমরা কি বলতে পারবো, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরবর্তী কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করা পারি আমরা, আমরা বের করতে পারি। তো আমরা সেটাও বের করতে পারবো। তাহলে দেখো 3,3 থেকে এই ব্যাসার্ধ সমান একক দূরবর্তী বিন্দুর সমীকরণটা থেকে আমরা কি করতে পারবো, এই এফ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। ঠিক আছে? তো তাহলে আমাদের আলটিমেট এইমটা এখন কি, ইএফ রেখার সমীকরণ বের করা, দুইটা সমীকরণ সমাধান করে ই বিন্দুটার স্থানাঙ্ক বের করা, তারপর সেখান থেকে ব্যাসার্ধ বের করা। ঠিক আছে? তাহলে চলো করে ফেলি। এখন তোমরা আমাকে বলো, ইএফ রেখার সমীকরণ কত হবে? ইএফ রেখার সমীকরণ কত হবে বলো? লম্ব রেখার সমীকরণ কি করতে হয়? এই তো বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কিউ ইজ ইকাল টু জিরো। আমরা প্লাস কে না করে শর্টকাটটা অ্যাপ্লাই করলাম। এই 3,3 বিন্দুকে আমি যেহেতু সিদ্ধ করে দিলাম, তাহলে 4 × 3 মাইনাস 3 × 3 কত হবে দেখো? 4x মাইনাস 3y, 12 থেকে 9 বাদ দাও 3, 3টাকে এপাশে নিয়ে যাও, মাইনাস 3 ইজ ইকাল টু 0। এটা এবি রেখার সমীকরণ, এটা হচ্ছে ইএফ রেখার সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমাকে একটু বলো যেখানে ই বিন্দুর স্থানাঙ্ক কত। এবার 1 আর 2 সমাধান করে আমাকে একটু বলো ই বিন্দুর স্থানাঙ্ক কত। 1 আর 2 সমাধান করে বলো ই বিন্দুর স্থানাঙ্কটা কত। 48/25। তারপর 39/25। 48/25 আর কত আসে? এত জঘন্য মান আসে কেন? আচ্ছা, 48/25, 48/25 আর আর 39। 39/25। ওকে, যেটা আসলো সেটা 48/25, 39, 39। 39, 48/25 আর 39/25। এখন আমরা কি করতে পারি বলতো? এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? মধ্যবিন্দু হচ্ছে আমরা এখন কেন্দ্র, ওই জন্য এফ বের করতে পারবো। আমরা করতে পারবো। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এই বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এখানে তো এইভাবেই তো হয়ে যায়, সেটাই তো, আমরা এই বিন্দুর স্থানাঙ্ক তো এখান থেকে পেয়ে যাব। তাহলে নির্দিষ্ট একক দূরবর্তীটা আমাদের প্রয়োজন হচ্ছে কি দেখো তো? প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না। ওকে, না তাহলে কাজটা আমাদের ভাইয়া সহজ হলো। কেটে গেল। আচ্ছা লিখতেছি, চলো ঠিক আছে। তাহলে আমি কেন হচ্ছে নির্দিষ্ট একক দূরবর্তী ওই সমীকরণটা চাচ্ছিলাম, ওটা তো আমার প্রয়োজনই হচ্ছে না। আমি যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি যেহেতু কোনটার এই বিন্দুটা জানি, তাহলে অবশ্যই কি হবে, এটা হবে কি এদের মধ্যবিন্দু 3,3টা, তাই না? ইএফ রেখার মধ্যবিন্দু হচ্ছে 3,3। তাহলে এফ এর স্থানাঙ্কটা আমি আলফা কমা বিটা ধরলাম, এফ এর স্থানাঙ্ক আলফা কমা বিটা ধরলাম। তাহলে এখান থেকে আমরা এখন কি করব, বের করে ফেলি। এফ হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এখানে আমরা কি পাবো বলতো? এখানে এখানে আমরা পাবো তোমার এই তো 48/25, 48/25 প্লাস α/2 ইজিক্যাল টু কত হবে? 3 হবে। এখান থেকে একটু আমাকে আলফার মানটা বল, এখান থেকে আলফার মানটা বল। তারপর তারপর আবার কি পাবো? তারপর আমরা পাবো 39/25, 39/25 প্লাস বিটা
বাই 2 এটা সমান হবে 3। এখান থেকে আমাকে একটু বিটার মানটা বল। এখান থেকে আমাকে একটু বিটার মানটা বল। আলফার মান কত আসে আর বিটার মানটা কত আসে দেখো। 102/25। কত কত আরেকবার বলো আলফা। 102/25। 102/25। বাপরে এত জঘন্য মান কেন? আর এটা কত আসে? 111/25। 111/25। আচ্ছা, আমরা আমাদের প্রসেস ঠিক রেখেছি, এখন যা আসার আসুক, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এফ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। আমরা এফ হচ্ছে আলফা কমা বিটা ধরে এফ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। তাহলে অতএব এফ বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হচ্ছে 102/25 আর কত 111/25। এখন আমার কি লাগবে দেখো, আমার এখন ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আমি এফ এর স্থানাঙ্কটা বের করে ফেলেছি, এখন আমার লাগবে ডি বিন্দুর স্থানাঙ্ক। তো এখন এ বি আর সিডি তো সমান্তরাল রেখা, তাহলে এই রেখার সমীকরণ তো আমার জানা আছে। আমি এখন এই আলফা কমা বিটা বিন্দুকে আমি সিডি রেখার সমীকরণ বের করতে পারবো না? বলো তো, সিডি রেখার সমীকরণ বলো, পারা যাবে? এখন এই সিডি রেখার সমীকরণ কি হবে? সিডি রেখাটা হচ্ছে তোমার এ বি এর সমান্তরাল, তাহলে কি হবে? 3x প্লাস 4y তো এরকমই থাকবে। তাহলে এই তো 3x প্লাস 4y, আর যেহেতু এটা কি বিন্দুগামী, যেহেতু এটা এফ বিন্দুগামী, ওই জন্য আমরা এখানে সিদ্ধ করে দিলাম 3 ইন্টু 102/25 প্লাস 111, মানে 4 ইন্টু 111/25, 4 ইন্টু 111/25, 4 ইন্টু 111/25। তো তোমরা একটু আমাকে সিডি রেখার সমীকরণটা বল। 3x প্লাস 4y, তারপর তারপর এটা কত আসে? 30। এটা কত আসে আরেকবার? 30। 30। বাহ, সুন্দর তো। তাহলে -30 এটা সমান 0, এরকম আসে। জি ভাইয়া। ওকে, খুবই সুন্দর। তাহলে আমরা সিডি রেখার জি ভাইয়া। সমীকরণটা পেয়ে গেছি। আমরা সিডির সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমার কোন বিন্দু লাগবে? আমার লাগবে হচ্ছে ডি বিন্দু। এই তো এই বিন্দুটা লাগবে। এখন আমরা সিডি রেখাতে দেখতে পাচ্ছি এই সিডি রেখাটা এক্স অক্ষে ডি বিন্দুতে যায়। ডি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান 0। বসে দাও। তাহলে এক্স অক্ষে ওয়াই হচ্ছে 0। তাহলে 0 বসে দাও, আমরা কি পাবো? আমরা পাবো 3x মাইনাস 30 ইজিক্যাল টু 0। অতএব এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি 10,0। আমরা এখন দেখো, আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, এই দুইটাকে এখন ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। এখন পারবো না আমরা? দেখো তো, পারবো না? পারবো ভাইয়া। করে ফেলি, করে ফেলি। তাহলে চলো করে ফেলি। তাহলে এফটি রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে? এটা হবে এই তো এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2, তারপর কি হবে? প্লাস y মাইনাস y1 y মাইনাস y2, এটা সমান 0। এখন কি গুণ করে দাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার। এই দুটো যোগ করো তো কত আসে? -10 মাইনাস 102/25, কত আসে দেখো তো? -10 মাইনাস 102/25 কত আসে? -352। -352। বাহ, -352। এত এক্স এখন গুণ করে দাও। 325। ও আচ্ছা, নিচে গুণ করে দাও, নিচে গুণ করে দাও। -325 এরকম 352 ছিল তাই না? 352 এত এক্স এখন গুণ করে দাও। গুণ করলে কত আসে দেখো, গুণ করলে কত আসে দেখো। -10 গুণন
-102/25 মানে প্লাস হয়ে যাবে। প্লাসের পর কত আসে একটু দেখো। এই বুঝতে পারছো তো আমরা কি করলাম? আমরা আগের মতো এই তো মাইনাস মানে হচ্ছে এই তো এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এই দুটো সহগ মানে এই দুটো ধ্রুবপদ আমরা যোগ করি, তাহলে -10 -102/25 এটা হবে এক্স এর সহগ, আর এই দুটো আমরা গুণ করলে পেয়ে যাব ধ্রুবপদ, তাহলে -10 ইন্টু -102/25 কত আসে? 204/5। 204/5। 204/5। ঠিক সেম ভাবে এটা করে ফেলো। নিচে 25 রেখে দেন। আরেকবার। নিচে 25 রেখে দেন, তাহলে কমন নিতে পারবেন। ও হ্যাঁ, নিচে 25 রাখো, এরকম রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখো ওয়াই স্কোয়ার, তারপর কি হবে দেখো, এটা হবে -111 -111/25 এত ওয়াই, এটা সমান 0। এখন একটা কাজ করো, উভয় পক্ষে এখন 25 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? এটা হবে হচ্ছে 25x² -352x। এবার দেখো তো 204/5 কে 25 দিয়ে গুণ করলে কত আসে? দেখো তো কত আসে 204/5 কে 25 দিয়ে? 1000 20। 1020। ওকে, তারপর হচ্ছে এটাকে 25 দিয়ে গুণ করো, 25y² -111y সমান 0। এখন একটু সাজাও, এটা হচ্ছে 25x², তারপর প্লাস 25y², তারপর -352x -111y প্লাস 1020 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। তোমরা এইভাবেও রাখতে পারো, অথবা এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে রাখলেও কোনো প্রবলেম নেই। এই তো হয়ে গেল, এটাই উত্তর দেয়া আছে। এই ম্যাথটা আমি আজকে প্রথম করলাম, আমি আমার ইন্টার লাইফে কখনো এই ম্যাথ করিনি। করছো তো। করিনি এটা, করছি। স্টার দিয়ে রাখছো, আবার ডট দিয়ে রাখছো। একটা মনে হয় করিনি দেখে ডট ছিল, করিনি দেখে ডট দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু আসলে তোমার সরল রেখা ছাড়া কিছুই না। এখানে বৃত্তের কোনো কনসেপ্ট ইউজ করা হয়, সব ম্যাথটা সরল রেখা। সব ম্যাথ সরলরেখা করে লাস্টে জাস্ট ওই ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণের সূত্র। ঠিক আছে, আমরা কি করলাম তাহলে? আমরা প্রথমে এখান থেকে এবি রেখার সমীকরণ বের করলাম, তারপর এবি এর লম্ব রেখার সমীকরণ বের করলাম, 3,3 বিন্দুগামী এই দুটো সমীকরণ সমাধান করে ই বের করলাম, তারপর বললাম 3,3 হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু, সেখান থেকে এফ বের করলাম, তারপর এফ বিন্দুগামী এবি এর সমান্তরাল সিডি রেখার সমীকরণ বের করলাম, তারপর এই সিডি রেখাটা কি ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই তো এক্স অক্ষে যেহেতু অবস্থান করছে ওয়াই এর মান 0, সেখান থেকে ডি বিন্দু বের করলাম, তারপর এফ আর ডি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করলাম, শেষ। সহজ একটা, পারা যাবে ম্যাথটা, সহজ ছিল কিন্তু। ঠিক আছে, তোমরা কনসেপ্ট ওয়াইজ আগালে দেখবা কঠিন না, বড় ম্যাথ ঠিক আছে, বাট কঠিন না। দেখো কি বলেছে, বলেছে চিত্রের সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো। চিত্রের সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় কর। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি, তারপর এই বৃত্তের এই তো এই বিন্দু দেয়া আছে তোমার এ, আর এই বিন্দু দেয়া আছে বি, তাহলে এটা ব্যাস না? দেখো তো এবি এটা ব্যাস না? এবি ব্যাস, ভাইয়া তবে কি করব, ব্যাসের প্রান্ত বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ বের করব, তারপর এক্স অক্ষের ছেদাংশ বের করব, পারা যাবে না? পারবো ভাইয়া। তাহলে এটা এইচ ডাব্লিউ, এটা তাহলে এইচ ডাব্লিউ। আমাদের 4.1 কিন্তু অনেকটাই শেষের কাছাকাছি, আমাদের হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। তারপর এটা, এই কোশ্চেন তো আগে কখনো দেখিনি, বই আছে এটা, কিতাব স্যারের বইয়ে, মানে আমার বইটাতে? নাই ভাইয়া। চলো দেখি এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়।
তোমরা হেল্প করবে, কারণ এই ম্যাথ আমি আগে করিনি হয়তো। দেখো কি বলেছে, বলেছে এ হচ্ছে 2a,0 এবং বি হচ্ছে -a,0। বিন্দু দুইটি দ্বারা গমনকারী দুইটি রেখা y অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, বলেছে এ হচ্ছে 2a,0 আর বি হচ্ছে -a,0। এই বিন্দু দুইটি দ্বারা গমনকারী দুইটি রেখা y অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তো বলেছে সি এর স্থানাঙ্ক কত এবং এ বি সি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে চলো একটু ট্রাই করে দেখি পারি কিনা এটা। মনে হচ্ছে পারবো, চলো। তাহলে বলেছে আমরা একটা কাজ করি, আমরা একটু অক্ষটা আগে দাগাই, আমরা একটু অক্ষটা আগে ড্র করে নিই। আমরা অক্ষটা ড্র করলাম, এ বি সি বৃত্ত, তাই না? এ বি সি বৃত্ত। তাহলে কি হবে একটু দেখো, এখানে যে ব্যাপারটা হবে, বলেছে এ হচ্ছে 2a,0, আমি ধরলাম এ হচ্ছে 2a,0 হলে এই বিন্দুটা অবশ্যই এখানে কোথাও অবস্থিত হবে, কোটির মান 0, মানে এক্স অক্ষের উপর অবস্থান করছে। ওই জন্য আমি ধরলাম এটা হচ্ছে আমার এ বিন্দু 2a,0। এটা তুমি ডান পাশেও নিতে পারো, বাম পাশেও নিতে পারো, ওটা কোনো ম্যাটার করবে না। তারপর কি, বি দেয়া আছে কত, -a,0, মানে একটু ছোট হবে, এটা বুঝতেই পারছো। বি হবে কত, বি হবে -a,0। যেহেতু হচ্ছে দুইটারই কোটির মান 0, এখান থেকে আমরা এটা অ্যাজিউম করতে পারি এটা আসলে এক্স অক্ষের উপর অবস্থান করছে। তাহলে বি -a,0। এখন কি বলেছে, এখন বলেছে এই বিন্দু দুইটি দ্বারা গমনকারী দুইটি রেখা y অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তো একটু চিন্তা করো কি হয়েছে এখানে ব্যাপারটা। এই এ বিন্দু দিয়ে একটা রেখা গমন করেছে, মনে করো এই বিন্দু দিয়ে একটা রেখা গমন করেছে এরকম। এটা হচ্ছে এ বিন্দু দিয়ে গমনকারী রেখা, এটা হচ্ছে এ বিন্দু দিয়ে গমনকারী রেখা। আরেকটা কি আছে, আরেকটা আছে বি বিন্দু দিয়ে গমনকারী রেখা। আগে ড্র করি, আরেকটা আছে বি বিন্দু দিয়ে গমনকারী রেখা। তাহলে এই যে এরকম, এরা দুইজন হচ্ছে এখানে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে লম্বভাবে ছেদ করে, এইরকম কিছু একটা হবে। আমাদের চিত্রটা সুন্দর হবে, তো এই জন্য এরকম আসছে। তাহলে মনে করো এটাই হচ্ছে কি করলো, এটাই হচ্ছে আমরা একটু পয়েন্টটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে হচ্ছে এ বিন্দু দিয়ে গমনকারী রেখা আর বি বিন্দু দিয়ে গমনকারী রেখা তারা y অক্ষের উপর একটা বিন্দুতে লম্বভাবে ছেদ করে মানে কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এরা কোন বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। তো আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দু যেহেতু y অক্ষে অবস্থান করছে, ভুজের মান হবে 0 আর কোটির মান আমি ধরলাম বিটা। বলো কোনো দোষের কিছু করেছি আমি এখানে, সি সমান 0, বিটা ধরে? ওকে। তো এখন আমরা কি করব, যেহেতু এটা কি, এরা যেহেতু লম্বভাবে ছেদ করেছে, এই রেখা দুইটার ঢালের গুণফল হবে -1, তাই না? এই রেখা দুইটার ঢালের গুণফল হবে -1। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার এই তো বিসি রেখার ঢাল আর তোমার এসি রেখার ঢাল, এটা হচ্ছে -1। তাহলে বিসি রেখার ঢাল কত হবে বলো, বিসি রেখার ঢাল হবে তোমার বিটা -0, একটু নিচে নিয়ে আসি, বিটা -0, তারপর হবে কত, 0 - a মানে 0 প্লাস a ইন্টু এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল হবে হচ্ছে ওই তো বিটা -0, তারপর 0 -2a, এরকম হয়। এটা সমান কত হবে, এটা সমান হয় -1।
এখন গুণ করো, আর গুণ করো, এটা হচ্ছে বিটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা কি হবে, এটা হবে হচ্ছে -2a², এটা হয়ে যাবে +2a²। তাহলে বিটা সমান কত হবে বলো তো, বিটা সমান কত হবে বলো। √2a এই তো ভুল করলাম, বিটা সমান হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস √2। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু আসলে প্রথমে ধরে নিইনি যেটা আসলে দুই পাশেই আমরা ব্যাপারটা পাবো, বাট এখান থেকে আমরা বুঝতে পারছি কি হবে, y অক্ষের উপরেও এটা হতে পারে অথবা এইরকমও হতে পারে, এইরকমও ব্যাপারটা হতে পারে। ওই জন্য বিটাটা কি, বিটা হবে রুট ওভার, এটা প্লাস মাইনাস √2। ঠিক আছে, প্লাস মাইনাস √2a। আচ্ছা এখানে দেখো y অক্ষের ওপর বলেছে, y অক্ষের ওপরে, তাহলে এটা সম্ভবত y অক্ষের ওপর যেহেতু বলেছে তাহলে শুধুমাত্র মানে প্লাসটাই নিতে হচ্ছে, তাই না? y অক্ষের ওপর যেহেতু বলেছে, নাকি এটা y অক্ষের কথা বলেছে? হ্যাঁ, এটা তো ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়েছে। y অক্ষের ওপর, তার মানে y অক্ষে অবস্থান করছে, তাই না? এটাই মনে হয় বলেছে। আচ্ছা আমরা করি আগে, চল আমরা কি করি তারপর দেখা যাক। এখন কি বললো দেখো তো, এখন বললো যে সি এর স্থানাঙ্ক এবং এবিসি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমরা কি করতে হবে, এই এ বি সি এই এবিসি দিয়ে যায়, মানে এই যে এরকম একটা বৃত্তের আমার কি করতে হবে, এরকম বৃত্তের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এরকম বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে বলো এই ম্যাথটা কিভাবে করবা, এই ম্যাথটা কিভাবে করবা বলতে পারবা, এই ম্যাথটা কিভাবে করা যায়? আমার কি করতে হবে, এখন আমার এ বি সি এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি চলো ড্র করা যায় কিনা, এখানে ড্র করা যায় কিনা। কঠিন, আমাদের চিত্র যেটা হয়েছে ওটা দিয়ে কঠিন, 19-20 হয়েছে তো, এরকম একটা চিত্র হবে, মানে এই রেখাটা আরেকটু এই দিকে নিয়ে আসলে তখন চিত্রটা ইয়ে হতো আর কি। এই যে এই রেখাটা একটু এই দিকে এইরকম হতো। ঠিক আছে, তখন চিত্রটা সুন্দর হতো, অ্যাকুরেট চিত্রটা। এবি ব্যাস হবে। কোনটা কোনটা কোনটা? এবি, কারণ হ্যাঁ, ওই পাশে তো অর্ধবৃত্তস্থ কোণ। ভালো একটা কথা বলেছে, দেখো সুন্দর একটা কথা বলেছে, দেখো কি হয়েছে এটা, এখানে কিন্তু এবি একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। মেঘলা বল কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, বল কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ, কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারবি? কেন সেটা তো জানি না, খালি জানি অর্ধবৃত্তস্থ হয়। অর্ধবৃত্তস্থ কেন হচ্ছে, অর্ধবৃত্তস্থ কেন হচ্ছে, দেখ প্রথম কথা এই জিনিসটা হচ্ছে 90 ডিগ্রি, এই জিনিসটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে মনে কর কোন একটা জ্যায়ের দুইটা প্রান্ত বিন্দু, তাহলে জ্যায়ের দুইটা প্রান্ত বিন্দু যদি পরিধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সেটা কি হবে, সেটা কি হবে, অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কিন্তু আসলে একটা জ্যা হবে, আমাদের চিত্রটা সুন্দর হয়নি, এটা কিন্তু আসলে একটা জ্যা হবে। ঠিক আছে, আমি একটু সুন্দর করে নিচে চিত্র ড্র করি, সুন্দর করে নিচে একটু চিত্র ড্র করি। তাহলে চিত্রটা হবে কি, চিত্রটা হবে এই যে এইরকম, চিত্রটা হবে এইরকম। তারপর দেখো আমার এই জিনিসটা হবে ব্যাস, এই জিনিসটা আসলে হবে ব্যাস। তারপর দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা তোমার কত দেখো তো, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট -a,0 -a,0, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে 2a,0। আর এই তো যেহেতু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখানে, অবশ্যই তো অর্ধবৃত্তস্থ কোণ হতে হবে, এটা যেহেতু 90 ডিগ্রি এখানে উৎপন্ন করেছে ওই জন্য অবশ্যই এটা অর্ধবৃত্তস্থ কোণ, অবশ্যই এটা
অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো তো, এই জিনিসটা আমরা বের করেছি সি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে √2 ইন্টু এ। এখন বল, এটা কি ব্যাসের প্রান্ত বিন্দু না? এই তো ব্যাসের এটা তাহলে ব্যাস হচ্ছে, এটা তাহলে কি হচ্ছে, ব্যাস হচ্ছে। এখন এই তো ব্যাসের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই দুইটা প্রান্ত বিন্দুগামী এখন বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে এখানে কি বলতো, এখানে আমরা যেটা বলতে পারি, যেহেতু এখানে কোণ BCA 90 ডিগ্রি এবং PCA 90 ডিগ্রি এবং এবং এই কোণটি A ও B বিন্দুগামী, এই কোণটি A ও B বিন্দুগামী, এই জন্য কি হবে, তাই এটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটি অর্ধবৃত্তস্থ কোণ। এই জন্য আমরা বলতে পারবো যে অতএব এখানে AB হলো ব্যাস, AB হলো ব্যাস। এখন ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণটা বের করো। সে বৃত্তের সমীকরণটা কি হবে, অতএব বৃত্তের ইকুয়েশনটা হবে, এটাই তো, x মাইনাস x1। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বল। এখানে এবি ব্যাস কেন হলো? দেখো এখানে দূরত্ব একটা হচ্ছে 2a আরেকটা হচ্ছে -a। -2a হইলে তখন হইতো না? আরেকবার কোনটা? মানে স্থানাঙ্ক একটা 2a, তাহলে ওই সাইডের যদি -2a হইতো তখন ওইটা ব্যাস হইতো না? এই সাইডে এটা, না না, এটা হ্যাঁ, এটা তো হচ্ছে মূল বিন্দু না, এটা মূল বিন্দু না তো, এটা মূল বিন্দু না, এটা বুঝতে পারছি। এটা মূল বিন্দু না, মূল বিন্দু এই পাশে হবে। ঠিক আছে, এটা মূল বিন্দু না। তাহলে x প্লাস এ x মাইনাস 2a প্লাস y মাইনাস 0 ইন্টু y মাইনাস 0 ইজ ইকাল টু 0 হয়ে গেল। তাহলে এটা এক্স স্কোয়ার, তারপর কি হবে, এটা হবে মাইনাস এ এক্স, তারপর কি হবে বলতো, এটা হবে -2a² প্লাস y² ইজ ইকাল টু 0। অতএব x² প্লাস y² মাইনাস এ এক্স, তারপর হচ্ছে -2a² ইজ ইকাল টু 0। তুমি একটু দেখো তো উত্তর এটাই আছে কিনা, উত্তর এটাই আছে কিনা, বই কি দেয়া আছে উত্তর? না ভাইয়া। বই দেয়া নেই? ওকে, তাহলে এটাই হবে, আই থিঙ্ক এটাই হবে। ঠিক আছে, আর যেহেতু এটা y অক্ষের উপরেই বলেছে, তাহলে আই থিঙ্ক এটা জাস্ট হচ্ছে তোমার উপরের দিকটাই বলেছে, নিচের দিকটা বলেনি, শুধুমাত্র উপরের দিকটাই বলেছে। তাহলে এখানে বিটার স্থানাঙ্কটা, তাহলে এখানে সি বিন্দুটা কি হবে, সি বিন্দুটা হবে তোমার 0, √2, যেহেতু শুধুমাত্র y অক্ষের উপর, ওই জন্য সি হবে 0, √2। এগুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন। ভাইয়া ওয়াই অক্ষের উপর সি বিন্দু মানে ওয়াই এ আছে, ওখানে তো বলেনি কোন সাইডে। এটা y অক্ষের উপর দিয়ে আসলে সম্ভবত এখানে এটাই বোঝাচ্ছে যে y অক্ষের উপরে অবস্থান করছে। একটু কনফিউজিং এটা, যে y অক্ষের উপর দিয়ে আসলে y অক্ষে বোঝাচ্ছে নাকি y অক্ষের উপরে বোঝাচ্ছে। y অক্ষের উপর, এক্স পুরোপুরি তো বলে। x অক্ষের উপর, x অক্ষের উপর বলে, x অক্ষের উপর, x অক্ষের উপর আই থিঙ্ক হওয়ার কথা না। আর যদি এটা y অক্ষের নিচেও বোঝায় -2a, তাহলে তো আমরা দুইটা বৃত্তের সমীকরণ পাবো, তাই না? আমরা তাহলে দুইটা বৃত্তের সমীকরণ পাবো। এই দুইটা বৃত্তের সমীকরণ পাইলে তুমি কি এটা নিচের বৃত্তের সমীকরণের ইকুয়েশন বের করতে পারবা? ওটা কিন্তু বের করতে পারবা না। সি বিন্দুটা যদি এই দিকে হয়, সি বিন্দু মনে করো যদি এই দিকে হয়, তাহলে পারবে তো। বৃত্তের সমীকরণ একই তো আসবে, বৃত্তের সমীকরণ সেম আসবে। জি ভাইয়া, দুই পাশেই তো অর্ধবৃত্তস্থ কোণ দুই পাশে উৎপন্ন হবে। অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হবে। ঠিক আছে, বৃত্তের সমীকরণটা সেম আসবে। একটু কনফিউজিং, এই জিনিসটা আমি শিওর হয়ে তোমাদের জানাবো
রুয়েটের কোয়েশ্চেন তো আমি শিওর হয়ে তোমাদের জানাবো। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন চলো পরে কোয়েশ্চেনে যাই। এগুলো সম্ভবত নতুন অ্যাড করেছে, আগে এসব ছিল না। দেখি এগুলো কি। পারবা না এটা? এটা সাবিপ্রবি 22-23, 22-23 হওয়ার কথা না, এটা 12-13 হবে। এটা হচ্ছে শাহজালাল সাস্টেড কোয়েশ্চেন, যে 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা না এটা? পারা যাবে? বলো, চিন্তা করো, কোয়েশ্চেনটা চিন্তা করো। জি ভাইয়া। সহজ কিন্তু এটা। বলেছে 4 একক বাহু ভাইয়া বিশিষ্ট। উপরে একটু তুলবা একবার। হুম, হ্যাঁ বল, প্রশ্ন আছে বলো। প্রশ্নটা দিন। এই প্রশ্ন, হ্যাঁ, হইছে। আচ্ছা, ও হ্যাঁ, প্রশ্নগুলো তুলে নিও, ঠিক আছে, যেহেতু এটা পুরাতন বইয়ে দেয়া নেই। পুরাতন বইয়ে যারা ইউজ করো পুরাতন বই তারা তুলে নিও। দেখো কি বলেছে, 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এখানে পরিবৃত্তের কথা বলেছে। ড্র করে ফেলো, ভিতরে একটা বর্গ, তাহলে এই তো হয়ে গেল। না, এই তো হয়ে গেল। আচ্ছা, মনে করো এটাই বড়, মনে করো এটাই বড়। ঠিক আছে, তাহলে 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এটা দিয়ে বোঝালাম যেটা বর্গক্ষেত্র, সব বাহু সব। 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলো কি করব? কি করব? কর্ণ বের করব। কর্ণ বের করব। আমরাই তো পড়লাম যে হচ্ছে বর্গের ক্ষেত্রে কর্ণের মধ্যবিন্দুতে পরিবৃত্তের কেন্দ্র অবস্থান করে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই তো এটা বের করা। এটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ, কর্ণের অর্ধেকটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ। চলো করে ফেলি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ দেয়া আছে কত? 4 একক। আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম এ। তাহলে কর্ণ কত হবে বলো? নাম দিতে পারো, এ বি সি ডি। এ বি √2। সি ডি। তাহলে কত হবে এডি? অতএব এডি সমান হবে a√2 বা 4√2। ঠিক আছে, অতএব আর কত হবে বলো তো? আর কত হবে? আর হবে এডি এর অর্ধেক, 2√2। 2√2। এখন ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল এরিয়া সমান কি বলো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? স্কয়ার। কি বলিস এসব? পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার। এ স্কোয়ার হবে? ও সরি, এ স্কোয়ার তো বর্গের। তাহলে পাই আর এর মান কত? আর আমি হচ্ছে ভাবছি 2√2। বৃত্তের না বর্গের যাচ্ছ। বর্গেরটা চাইলে তো স্কোয়ার করে দিবে। তাহলে কত হবে? 2√2 উপর হোল স্কোয়ার। তাহলে এটা 4×2 = 8, এটা হবে 8 পাই। শেষ। 8 পাই স্কোয়ার ইউনিট। এটাই উত্তর। কত সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ। চলো যে নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? কি রে, এটা কই গেল? এইরকম কেন হয়? আচ্ছা থাম, বাহ। ও আচ্ছা, এটা এখানে চলে আসছে, দেখছো? আচ্ছা, তোমার পরের কোয়েশ্চেনটা দেখো। ও আচ্ছা, পরের কোয়েশ্চেন তো আই থিঙ্ক এটা তোমাদের ইয়েতে দেয়া নেই।
এটাও বইতে দেয়া নেই, নতুন অ্যাড করেছে। এরকম হয়। কোয়েশ্চেনটা দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজিক্যাল টু 0। এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা এটা? বলো তো, পারা যাবে? এটা তো 9-10 এর কোয়েশ্চেন, এটা 9-10 এর কোয়েশ্চেন। বিশ্বাস না হলে তোমরা হচ্ছে হায়ার ম্যাথে 3.2 অধ্যায় বের করো, ওখানে দেখবা এই টাইপের একটা প্রশ্ন পাবে। ঠিক আছে, যে আর ব্যাসার্ধ ও বিশিষ্ট আর দিয়েছে। একটি বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আছে। কেন্দ্র বের করব, তারপর তারপর আর বের করব, তাহলে ওই কাজ শেষ। কেন্দ্র লাগিয়ে। ওটা দিয়ে করতে হবে। চলো আমরা দেখে ফেলি, সহজ একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ শেষ করে ফেলি। চলো, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমরা কি করব? সমবাহু ত্রিভুজ ড্র করে ফেলি। তাহলে এই তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাই না? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন কি করব দেখো, আমাদের এই বৃত্তের সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3 ইজিক্যাল টু 0। তো এই বৃত্তের কেন্দ্র কত বলো? কেন্দ্র অবশ্য লাগবে না, 2, কেন্দ্র কত? -3। 2, -3। আর হচ্ছে এখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে -3। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো? g² প্লাস f² মাইনাস c, ওইটা না? এটা এটা ব্যাসার্ধ, রুট কে বলবে? রুট ওভার জি স্কোয়ার ও প্লাস রুট এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে কি হবে? এই তো জি এর মান কত? আচ্ছা, এখানে এটা এটা বসাই দিলেই হয়ে যায়। 2² 3², এই মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 3। কত আসে? কত আসে? 4। 4। সুন্দর মান, 4 আসছে। তাহলে আমরা এটা হয়তো জানি, আমরা এটা সবাই জানি। আমরা এটা জানি কি বলতো? আমরা জানি কোন একটা সমবাহু ত্রিভুজের এই তো এ থেকে তুমি ড্র করো, এ থেকে একটা লম্ব ড্র করো, এ থেকে তুমি যদি একটা লম্ব ড্র করো তাহলে কি করবে? এই লম্বটা তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। আর কি জানি আমরা? আর জানি যে এই সমবাহু ত্রিভুজের তোমার এই যে এখানে এই সমবাহু ত্রিভুজের উপরেই পরিকেন্দ্রের পরিকেন্দ্রের মানে পরিবৃত্তের কেন্দ্র অবস্থান করে। জানি না এটা আমরা? জানি ভাইয়া। ওকে, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কি করতে পারি বলো? এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এডি, ওকে, এটাকে সমদ্বিখণ্ডিত করে, খুব ভালো কথা। আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা, এই জিনিসটা কি জানো যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র আর ভরকেন্দ্র একই বিন্দু? হুম, জি ভাইয়া। সমবাহু জি ত্রিভুজের ভাইয়া। পরিকেন্দ্র আর ভরকেন্দ্র কিন্তু একই বিন্দু। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে কেন্দ্র, এটাই হচ্ছে আবার কি ভরকেন্দ্র। তাহলে আমার কি ভরকেন্দ্র, এটা আমি জি দিয়ে প্রকাশ করলাম, ভরকেন্দ্র জি দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি এটা দেয়া আছে দেখো, এটা দেয়া আছে হচ্ছে, আমার এটা না জানলেও কোনো সমস্যা নেই। আমার দেখো আর জানা আছে, মানে এই যে এতটুকু ডিস্টেন্স জানা আছে, এই ডিস্টেন্সটা আমার জানা আছে কত? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আর কত? এটা দেওয়া আছে 4 একক। আমরা এখন ট্রাই করব এজির মান যেহেতু জানি, আমরা এখন জিডির মানটা বের করার ট্রাই করব। আমরা এখন জিডির মানটা বের করার ট্রাই করব। তো আমাকে একটু বলো যে একটা আহ, একটা হচ্ছে 2:1। 2:1, কোন
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র কি করে, কোনো একটা রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে তাহলে AD ইকুয়াল টু ডিভাইডেড 3 ইন্টু আর ওইটা করা যাবে? হ্যাঁ, এটা তোমরা জানো, এটা এডি সমান যে এরকম হবে, এডি সমান কি হবে বলো, করাইছিল এটা। এডি সমান কি হবে? আচ্ছা থামো, এটা ভালো করে করে প্রমাণটা দেখাই তোমাদের। এটা 19 ছিল তোমাদের। আচ্ছা এখানে বলো তো, এখানে এজি অনুপাত জিডি, এটা কত হবে? এটা কত হবে? এটা হবে তোমার 2 2:1। ডিভাইডেড এটা হবে, তোমরা চাইলে কি করতে পারো, জিডির মান বের করতে পারো, এজির মান যেহেতু জানা আছে, তারপর সেখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ডিরেক্ট এডির মানটাও বের করতে পারবো, সেটা একটু দেখি। ঠিক আছে, তো দেখো আমার কার মান জানা আছে, এজির মান জানা আছে না, এজির মান এজির মান 4 জানা আছে, আমার কিন্তু জিডির মানটা জানা নাই। এখন আমরা কি করব দেখো, আমরা এখন উল্টাই দিব, এটা উল্টে দিব, তাহলে কি হবে, জিডি ডিভাইডেড এজি, এটা সমান হয়ে যাবে হাফ, এটা সমান হয়ে যাবে হাফ। এখন দেখো আমরা কি করব, আমরা এখন যোজন করব, আমরা এখন যোজন করব। কেন যোজন করব এখনই বুঝতে পারবা। যোজন মানে কি, যোজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড হর, এটা হচ্ছে যোজন। তারপর কি, এই তো লব যোগ হর ডিভাইডেড হর, আমরা কি করলাম, আমরা হচ্ছে যোজন করলাম, আমরা হচ্ছে যোজন করলাম। তাহলে জিডি প্লাস এডি সমান কি হবে বলতো, এটা সমান এডি। কি হবে, এটা সমান হবে এডি, তাহলে এটা সমান হবে এডি। তাহলে এখান থেকে আমরা এডি সমান কি পাচ্ছি, এই তো এডি ডিভাইডেড এজি, এটা সমান হচ্ছে তোমার 3/2, 3/2, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এডি সমান পাবো, এখান থেকে আমরা এডি সমান পাবো 3/2 এজি। এই ম্যাথটা অনেকভাবে করা যায়, এই ম্যাথটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, অনেকভাবে আমরা এটা করতে পারি। তাহলে দেখো তো, আমরা এখন এডির মানটা বের করতে পারবো না, এজির মানটা বসিয়ে দিয়ে, এজির মান 4 দেয়া আছে, তাহলে কত হবে, অতএব 6। এডি সমান 3/2 আর এজির মান হচ্ছে 4, তাহলে 3 দুগুণ 6। আমরা এখন এডির মানটা পেয়ে গেলাম, আমরা এখন এডির মানটা পেয়ে গেলাম। এখন বলো তো, এটা তোমরা পিথাগোরাস দিয়েও করতে পারবা, অথবা কি করতে পারবা, অন্য একটা পদ্ধতিতেও করতে পারবা। পিথাগোরাস তোমরা পারবে, এই বাহুর দৈর্ঘ্য ধরবা তোমার এ, আর তাহলে এটা কত হবে, এটা হবে a/2, তাই না, এটাই তো হবে। আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে ওই বিপরীত বাহুটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সমান দুইটা ভাগে। তো কি হবে, এ থেকে ডি এর উপর লম্ব অঙ্কন করলে এটা আর এটা সমান, তাহলে এটা যদি হচ্ছে এ হয়, এটা হবে a/2, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এর মান পাবা, তারপর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবে। এটা আমাদের একটা প্রসেস হতে পারে। আমরা অন্যভাবেও ম্যাথটা করতে পারি। কিভাবে দেখো, সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, আমরা তাহলে বলতে পারি এই কোণটা 60 ডিগ্রি, বলতে পারি না, এই কোণটা 60 ডিগ্রি, জি বলো, ভাইয়া। এই কোণটা 60 ডিগ্রি। এখন দেখো আমার জানা আছে কোন মানটা, আমার জানা আছে এডির মানটা জানা আছে, আমার লাগবে কোনটা, আমার লাগবে এবির মান, এটা আমরা এ ধরলাম, এই বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম এ, তাহলে এর মান বের করতে পারলেই তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখন সাইন কি করবো, 60 দিয়ে করব। সাইন 60 করবো, তাই না, সাইন 60 মানে কি আসবে দেখো, এখানে এখানে সাইন এডি 60, ডিভাইডেড এডি। হ্যাঁ, এখানে এখানে সাইন 60 এটা সমান আসবে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এডি আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি। তাহলে দেখো এডি সমান হচ্ছে আমার কত, এডি সমান কত আমরা বের করলাম, 6 বের করলাম, এডি সমান 6 বের করলাম, আর এবির মান হচ্ছে এ, তাহলে এখান থেকে এ সমান কত আসবে, এ সমান আসবে 6 ডিভাইডেড সাইন 60, কত আসবে, 4√3। 4√3, ওকে, 4√3 এটা আসে। এখন কি করব, এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য জানি, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বলো।
অতএব ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? 3/4 স্কয়ার। 3/4 স্কয়ার। এটা না ভাইয়া, ভুলে গেছি। বলো, ফাহিমা বলো। √3/4। √3/4 ভালো করে বলো দেখি। জি ভাইয়া, √3/4 স্কয়ার। √3/4 স্কয়ার। তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভুলে গেছো, সমস্যা নেই, অবশ্য অনেকদিন পর এসব তো ভুলে যাওয়াটা অস্বাভাবিক। √3/4 স্কয়ার, তাহলে বসিয়ে দাও। ভাই √3 আমি তো 3 কে √3 বললাম। আরেকবার। মানে আমি 3 এর জায়গায় √3 বললাম, বাকিটা আর বলি নাই আর কি, মনে ছিল। আচ্ছা, সমস্যা নেই। √3/4 স্কয়ার, তাহলে এর মান দেখো 4/3, মানে 4√3, তারপর স্কয়ার, দেখো কত আসে। 12√3। 12√3। ওকে, তাহলে 12√3 স্কয়ার ইউনিট, এটাই উত্তর। এগুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করে দিয়েছে। বলো, পারা যাবে এখন? এটা বুঝছে এত লাইন লিখতে হয় না, এটা তো অনেক বড়। এটা এত লাইন লিখতে হবে না তো, এটা একবারে লিখে ফেলবি, একবারে লিখবি হচ্ছে AD সমান 3/2 AG, শেষ। এটা একবারেই লিখবি, এটা মনে রাখো, এটা মনে রাখো। এটা ওই তো বলছিলাম না যে মোট দৈর্ঘ্য ডিভাইডেড হুম, কতখানি অংশ দৈর্ঘ্য হ্যাঁ দখল করে। এটা হচ্ছে ওইভাবে হয়। দেখো, এটা কি হচ্ছে, আমরা এডি চাচ্ছি না, এডি, তাহলে এতটুকু হচ্ছে 2, এতটুকু হচ্ছে 1, এতটুকু হচ্ছে 2, এতটুকু হচ্ছে 1, তাহলে এডি, আমরা চাচ্ছি এডি এজি এর কত অংশ। আচ্ছা দেখাই দিই, আমরা চাচ্ছি এডি জিনিসটা এজি এর কত গুণ, এটা আমরা চাচ্ছি। তো আমরা কি করব, আমরা প্রথমে টোটাল যোগ করে দিব। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে যোগ হবে 3। তারপর কি হবে দেখো, আমাদের এজি অংশ জানা আছে তাই না? এজি অংশ কত ছিল? 2, তাহলে এটা হবে 3/2 ইন্টু এজি। কাইন্ড অফ তোমাদের আগে উদাহরণ দিয়েছিলাম না, মনে করে একটা দ্রবণে তোমার হচ্ছে টোটাল চিনি আছে, মনে করো দ্রবণে 2:1 এই অনুপাতে আছে তোমার, 2:1 অনুপাতে চিনি আর হচ্ছে পানি আছে, উল্টা হলো, আচ্ছা ব্যাপার, চিনি আর পানি আছে, তাহলে টোটাল যদি তোমার হচ্ছে 100 গ্রাম হয় এই দ্রবণের পরিমাণ, তাহলে চিনির পরিমাণ কত আর পানির পরিমাণ কত? বলতো চিনির পরিমাণ কত হবে? চিনির পরিমাণ 3/2 ইন্টু 100। 3/2 হবে না, চিনি হবে হচ্ছে 2/3, 2/3 ইন্টু 100, ঠিক আছে। আর পানি কত হবে? পানি হবে 2/1 ইন্টু 100, সরি 1/3 ইন্টু 100। উল্টা বলছিস, করে দেখবি এটা, এই দুটো একটু একটু উল্টা পাল্টা আছে, মানে একটু উল্টা। অথবা প্রবলেম হলে কি করব, প্রবলেম হলে আমরা হচ্ছে এইভাবে করব, এইভাবে করলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি, দেখো তো। শোন, আগের বার হচ্ছে আমরা এই প্রশ্নে চাচ্ছি এডি, এডি আমরা চাচ্ছি এডি, আর তুই যেটা বললি না চিনি পানি, এটা আসলে উদাহরণ দেওয়াটা উল্টা হয়েছে। আমরা যদি বলি এখানে এজি, এজি এডি এর কত, তখন কি হবে? এজি সমান হবে হচ্ছে তোর এই 2/3 ইন্টু 8, এইরকম হবে, ঠিক আছে। আর হচ্ছে বুঝতে জিডি কি পারছি। হবে? জিডি হবে হচ্ছে 1/3 ইন্টু 8, এরকম হবে। চিন্তা ভাবনা করবে, এগুলো তো 19 এর পাবে। ভাইয়া হ্যাঁ বলো। একটা সূত্র ছিল না, a ইকুয়ালস টু যে 2r sin 60 ডিগ্রি। ও আচ্ছা, ওই কথা বলছো, হ্যাঁ ওটাও হবে। হ্যাঁ ভালো কথা তো, আমরা তো ওটাই ব্যবহার করতে পারতাম। এই তো ত্রিভুজের সূত্রটা,
এ বাই সাইন এ বাই সাইন এ, বি বাই সাইন বি, এটা ত্রিভুজের সূত্র না? ইজিক্যাল টু সি বাই সাইন সি, এটা সমান কি 2r। পরিবৃত্তের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে তো এটা পরিবৃত্ত, এত বড় তো করার দরকার নেই। আমাদের এখন এর মান লাগবে, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60। তাহলে কি হবে, এখান থেকে আমি বলতে পারি এ বাই সাইন এ, ভালো কথা, খুব সুন্দর, এটা হচ্ছে অল্টারনেটিভ। এটা আমার মাথাতেই আসেনি, দেখেছো? এটা আমাদের মাথাতেই আসে। তাহলে দেখো কি হবে, এটা হবে এ বাই সাইন 60, এটা সমান কত হবে, এটা সমান হবে 2 ইন্টু আর। আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে 4, আর এর মান হচ্ছে এখানে 4। তাহলে এ কত আসবে, দেখো এ কত 4 আসে, root 3। এ আসে 4√3। এইভাবেও করতে পারে। একদম ছোট হয়ে গেল, কিচ্ছু করতে হলো না, একদম ছোট হয়ে গেছে, কিচ্ছু করতে হয়। ঠিক না আছে, ভাইয়া একটু দেখি না 16√3 divided 3 আসতেছে। কত আসে, না ঠিকই আছে, আমি ভাগ করে দিয়েছিলাম। কত আসে, এটাই ভাইয়া। এটাই এত আসে। সাইন 30 √3/2 না, তাহলে তো এই তো এই 2 আর ওই 2 কাটাকাটি হয়ে যাবে, 4√3 থাকবে। তো তোমরা এইভাবেও করতে পারো, এই ত্রিভুজের এই সূত্রটা ব্যবহার করে এ বাই সাইন এ ইজিক্যাল টু বি বাই সাইন বি ইজিক্যাল টু সি বাই সাইন সি। এ বি সি দিয়ে কি বোঝায় তোমরা আশা করছি জানো, তোমাদের বলেছিলাম এটা। তারপর এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে তোমার কি 60, প্রত্যেকটা বাহুর মানই সমান। আর আর এর মান আমরা পেয়েছি এখানে 4, তো এখান থেকে আমরা খুব সহজেই এর মানটা বের করতে পারি, আমাদের এত কষ্ট করতেই হবে না। সমস্যা নেই, আমরা দুইটা পদ্ধতি জানলাম, দুইটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো, তবে সব থেকে ভালো তুমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো তো ক্লিয়ার কিনা। হুম, জি ভাইয়া। ওকে। তো এখন আমরা আজকে আর নতুন টপিক শুরু না করি, কারণ নতুন টপিকের জন্য নতুন একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, যদি এই কনসেপ্টটা তোমরা জানো, এই কনসেপ্টটা তোমরা জানো, এই কনসেপ্টটা তোমরা জানো না, যে কোনো একটা সরলরেখার কোনো একটা বৃত্তের, বৃত্ত যদি হচ্ছে কি করে ছেদ করে, এর ছেদবিন্দুগামী কোনো একটা সমীকরণ কি হয়, মনে আছে? ওই তো একটা সমীকরণ প্লাস কে ইন্টু আরেকটা সমীকরণ। আরেকটা সমীকরণ, তাই না? আমরা এই কনসেপ্টটাই হচ্ছে নেক্সট ক্লাসে শিখব, যে কোনো একটা বৃত্ত, কোনো একটা সরলরেখা বা কোনো একটা বৃত্ত অন্য আরেকটা বৃত্ত, এদের ছেদবিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ, আমরা এই জিনিসটা শিখব। তো আজকে তো আর সময় হলো না, আজকে এই কয়েকটা ম্যাথ করতে অনেক সময় আর চলে গেল। 11 মিনিট। আরো 11 মিনিট, তাহলে কনসেপ্টটা দেখাই দেবো। দাও। ওকে ঠিক আছে, চলো তাহলে এই কনসেপ্টের নাম কি দিতে পারো, এই কনসেপ্টের নাম দিতে পারো হচ্ছে একটি বৃত্ত। লেখো, লেখো হচ্ছে একটি বৃত্ত একটি বৃত্ত এবং একটি বৃত্ত এবং একটি সরল রেখা, একটি বৃত্ত এবং একটি সরল রেখা, একটি সরল রেখার অথবা বৃত্তের ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে কি, একটা বৃত্ত, একটা বৃত্ত এবং একটা সরল রেখা, অথবা একটা বৃত্ত অথবা অন্য আরেকটা বৃত্ত, এদের ছেদবিন্দুগামী, এদের ছেদবিন্দুগামী আমরা কি করতে হবে, অন্য একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, অন্য একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা আমরা কি করব, দেখো মনে করো আমার কি দেয়া আছে, ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এটা একটা বৃত্ত,
এটা একটা বৃত্ত। আচ্ছা, এটা বৃত্তর আগে আমরা মনে করো সরলরেখা দিয়ে কাজ করি। মনে করো হচ্ছে এটা একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। মনে করো দেয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকাল টু 0। আরেকটা সরলরেখা দেয়া আছে এরকম, আরেকটা সরলরেখা দেয়া আছে এরকম। এটা তোমার দেয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকাল টু 0। তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী অন্য আরেকটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তো ধরলাম অন্য সরলরেখাটা এইরকম। আমরা কি করতে হবে? আমরা এই সাদা সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এই সাদা সরলরেখাটা কি করে? এই সাদা সরলরেখাটা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই রেখার ছেদবিন্দুগামী এবং এই রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হবে বলতো? কি হবে? এটা হবে হচ্ছে প্রথম রেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু অপর রেখার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 এটা সমান 0। এটাই কি হবে? এটাই হবে এই রেখাটার সমীকরণ। ঠিক আছে, এটাই হবে এই রেখাটার সমীকরণ। ঠিক সেম ভাবে আমরা এখন চাই কি? আমরা এখন চাই, মনে করো কি, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা মনে করে একটা সরলরেখা, এটা মনে করে একটা সরলরেখা। তাহলে কি এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা কি করব দেখো, আমরা যে কাজটা করবো, আমাদের বৃত্তটা হবে এরকম, আমাদের বৃত্তটা হবে এই যে এই যে। ঠিক আছে, তাহলে মনে করো এই সরলরেখার সমীকরণ মানে এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইজ ইকাল টু 0। আর এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে তোমার ax প্লাস by প্লাস মনে করো, আচ্ছা এখানে ধরো হচ্ছে l দেওয়া আছে, এটা সমান 0। তাহলে কি? তাহলে হচ্ছে এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী আমার এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে বলো তো কি হবে এটা? বলো কি হবে? বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ। তাই না? বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ। তাহলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ হবে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c প্লাস কে ইন্টু এই সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস l ইজ ইকাল টু 0। শেষ। আচ্ছা একটু থামো তো, আমার ফোন দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে আমার ছিল সরল রেখা, আমার তাহলে এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে আমার ছিল সরল রেখা, এই ক্ষেত্রে ছিল সরল রেখা, সরল রেখা প্লাস কে ইন্টু অপর সরল রেখা, কে ইন্টু অপর সরল রেখা, এটা সমান 0। এটা হচ্ছে, এটা ছিল এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে সূত্রটা একটা সরলরেখা প্লাস কে ইন্টু অপর সরলরেখা। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে বৃত্ত, এটা হবে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, কে ইন্টু সরলরেখা, এটা সমান হবে 0। ঠিক আছে, এটা সমান হবে 0। এটা হচ্ছে বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী অন্য একটা তোমার বৃত্তের সমীকরণ। তাহলে এবার যদি তোমার হচ্ছে ইয়ে থাকে বলতো, যদি এবার তোমার দুইটা বৃত্ত দেওয়া থাকে তাহলে কি হবে? দুইটা বৃত্ত দেওয়া থাকলে তাহলে কি হবে বলো?
একটি বৃত্ত প্লাস কে ইন্টু অপর বৃত্ত। একটি বৃত্ত প্লাস কে ইন্টু অপর বৃত্ত। চলো দেখে ফেলি। তাহলে মনে করো এটা একটা বৃত্তের সমীকরণ, তারপর হচ্ছে মনে করো এটা আরেকটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আরেকটা বৃত্তের সমীকরণ। এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ আমাকে বের করতে হবে। তো মনে করো সেই বৃত্তটা হচ্ছে এরকম, আমি এখানে একটু ড্র করে নিই, তারপর এখানে সেট করে দিচ্ছি। সেই বৃত্তটা হবে এই যে এইরকম টাইপের, ঠিক আছে? এই যে এইরকম সেই বৃত্তটা, এই যে এটা সেই বৃত্ত। তাহলে একটা বৃত্ত প্লাস কে ইন্টু অপর একটা বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণকে আমরা নর্মালি এস দিয়ে প্রকাশ করি, ওই জন্য এস লিখলাম, ঠিক আছে? তাহলে এটা মনে করো তোমার, এটা হচ্ছে S1 বৃত্ত, এটা হচ্ছে মনে করো তোমার S2 বৃত্ত। তাহলে বলো তো এই বৃত্তের সমীকরণটা কি হবে? এটা সমীকরণ কি হবে? এটা হবে যে কোনো একটা বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু অপর বৃত্তের সমীকরণ, এটা সমান 0। এই ক্ষেত্রে হবে বৃত্ত বৃত্ত প্লাস কে ইন্টু অপর বৃত্তের সমীকরণ ইজ ইকাল টু 0। বুঝতে পেরেছি? দেখো তো, ভাইয়া আশা করছি এটা বুঝতে পেরেছি। তো এটার মধ্যে একটা শর্টকাটও আছে, এটা একটা শর্টকাটও আছে। এটাও ইয়ে করা যায়, আমরা সরলরেখার মধ্যে দেখেছিলাম না? যদি তারা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, সেই ক্ষেত্রে সমীকরণটা কি হয় মনে আছে? মনে আছে? বলো তো, কতক্ষণ আছে আমাদের? 1 মিনিট। 1 মিনিট, তাহলে আর দরকার নেই। আমরা তাহলে নেক্সট ক্লাসে এটা সম্পর্কে আরেকটু জেনে আমরা ম্যাথ শুরু করব। তাহলে আমরা জাস্ট এই পর্যন্ত জানলাম দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী অন্য একটা সরলরেখার সমীকরণ হচ্ছে যে কোনো একটা সরলরেখা প্লাস কে ইন্টু অপর সরলরেখা ইজ ইকাল টু 0। তারপর কোনো একটা পার্টিকুলার শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত সিদ্ধ করতে হবে। তারপর একটা বৃত্ত, কেটে গেল। আচ্ছা ক্লাস শেষ মনে করো, ঠিক আছে? একটা বৃত্ত আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে এটা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, এটা সমান 0। ঠিক সেম ভাবে দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে যে কোনো একটা বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু অপর বৃত্তের সমীকরণ। তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে আরেকটু আলোচনা করে ম্যাথ শুরু করব। ঠিক আছে।